হয়তো জিজ্ঞেস করবে আপনার কাছে যে কি করা উচিত, কি করা উচিত নয়। তো আমার মনে হয় এখানে আমরা আলোচনা করলে ব্যাপারটা সম্পর্কে একটু ক্লিয়ার হতে পারবো এবং সবার অনেকেরই ধারণা আছে। তো এটা আবার একটু ঝালাই করে নেয়া আরকি। তো যেটা আছে যে ১ম এ আমি একটা কেস সিনারিও দিয়ে স্টার্ট করতে চাই। আশিক is grown up but in real sense not enough. সে বড় হয়েছে কিন্তু খুব বেশি বড় হয় নাই প্রকৃতপক্ষে। কারণ আশিকের বয়স ১৩ বছর সেই হিসেবে সে অনেক বড় হয়ে গেছে। অনেক ওজন তার। ওজন বেড়ে যাচ্ছে অনেক বছর থেকে। অনেক সে খেতে চায়। প্রচুর খায় এবং খেতে তার ওজন হয়ে গেছে ১০২ কেজি। তার বডি মাস ইনডেক্স হয়েছে 45 কেজি পার মিটার স্কয়ার। এটাকে বলি আমরা মরবিড ওবেসিটি। ভীষণ রকম মোটা। তো এক্সামিনেশন করে দেখা গেল তার টেস্টিকলস টা অনেক ছোট। স্মল টেস্টিকলস এবং তার দেখলাম আমরা হাই আর্চ প্যালেট আছে। তো আ আমার মনে হয় অনেকেই গেস করতে পারছেন যে এই কেসটা কি। তো এখানে চ্যাট বক্সে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। যেকোনো সময় আমি এখানে দেখতে পারি কমেন্টে যে আসলে আম কি মনে করছেন। তো এটা অ্যাকচুয়ালি ইস a case of Prader-Willi syndrome. তো আমরা যখন ওবেসিটি চিকিৎসা করতে যাব, তো আমাদের একটা সম্যক ধারণা থাকতে হবে যে আসলে কেন একটা মানুষের ওবেসিটি হয়, কি কারণ আছে ওবেসিটির এগুলো আমাদের এটা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। আদারওয়াইজ শুধুমাত্র আমরা ডায়েটারি মডিফিকেশন দিলাম, ওজন কমানোর ওষুধ দিলাম উইথআউট মেকিং এ ডায়াগনোসিস তাহলে কিন্তু এটা একটা ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট হলো না। কেমন? ওয়ার্ল্ড ক্লাস অ্যাপ্রোচ হলো না। সেজন্য মোটা হলে কারো ক্ষেত্রে আমরা অবশ্যই কারণ খুঁজে পাবো ট্রিটেবল কজ অফ ওবেসিটি। সেটাকে আমরা ট্রিটমেন্ট করে দিলে হয়তো সে অনেক ভালো থাকবে। ওবেসিটি হচ্ছে কারো ওজন এবং উচ্চতার অনুপাত আমরা বের করি, বডি মাস ইনডেক্স বলে সেটাকে এবং সেই বডি মাস ইনডেক্স অনুযায়ী যদি কারো ওজন এবং উচ্চতার অনুপাত যদি ৩০ এর বেশি হয়, 30 এর বেশি হয়ে যায়, এটা ইন্টারন্যাশনাল গাইডলাইন এবং বাংলাদেশীদের যদি ওজন এবং উচ্চতার অনুপাত যদি 27 কেজি পার স্কয়ার হয়ে যায় তাহলে আমরা এটাকে বলবো ওবেসিটি। আর 23 থেকে স্টার্ট হয় ওভারওয়েট। আমি জানি না যারা জয়েন করেছেন তাদের মধ্যে কারা ওবেস আছেন, কারা ওভারওয়েট আছেন। ডেফিনিটলি কেউ হয়তো থাকবেন। তো আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন। তো কেন এটা নিয়ে এত আলোচনা হয়? কারণ সারা পৃথিবীতেই এই যে ওবেসিটি আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লোবালি আসলে বেড়ে যাচ্ছে। ১৯৮০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এখানে ডেটা দেয়া আছে এবং বিয়ন্ড ডেটা চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা সোশিও ইকোনমিক কন্ডিশন কান্ট্রি সে ধনী দেশ হোক, গরিব দেশ হোক সবারই কিন্তু এইটা কিন্তু অনেক বাড়ছে এবং মেল ফিমেল কিন্তু ওজন কিন্তু সমান হারে বেড়ে চলেছে। সেজন্যই WHO আসলে AC আমেরিকান অ্যাসোসিয়েশন ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, FDA, আম দ্য ওবেসিটি সোসাইটি, WHO সবাই কিন্তু এটাকে একটা ডিজিজ হিসাবে নিচ্ছে এবং কেন ডিজিজ হিসাবে নিচ্ছে তার অনেক কারণ। কারণ এই ছবিটা দেখলে বুঝতে পারবো ভদ্রমহিলা ওবিস এবং তার কি জটিলতা হতে পারে ওবেসিটি থেকে সেটা আমরা এক নজরে যদি দেখে নিই, কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন স্ট্রোক, ডিসলিপিডেমিয়া, হাইপারটেনশন, করোনারি আর্টারি ডিজিজ, করোনারি হার্ট ডিজিজ এবং পালমোনারি এম্বলিজম এগুলো হতে পারে। টাইপ 2 ডায়াবেটিস আপনারা জানেন যারা মোটা তারা চিকনদের থেকে ১০ গুণ বেশি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাদের। তাদের থ্রম্বোসিস হওয়ার চান্স অনেক বেশি, গাউট হওয়ার চান্স বেশি, অ্যাজমার এক্সারবেশন হওয়ার চান্স অনেক বেশি, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তো পার্ট এন্ড পার্সেল অফ ওবেসিটি এবং আপনারা জানেন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে সিরোসিস হয় এবং বি ভাইরাস, সি ভাইরাসকে সারপাস করে এখন কজ অফ সিরোসিস কিন্তু নন এ নন বি। কেমন? নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু এটা হয়ে যাচ্ছে। গলস্টোন ডিজিজ আপনারা ছোটবেলায় পড়েছেন 5F ফ্যাট, ফিমেল, হ্যাঁ? ফেয়ার ইত্যাদি পড়েছেন। গলস্টোন ডিজিজ এর কারণ হিসেবে এবং ইনফার্টিলিটি ইস ওয়ান অফ দ্যা রিজনস যেটা যেটা ওবেসিটির কারণে হচ্ছে। আপনারা জানেন যত বেশি মোটা হবে পেশেন্ট ওভুলেশন তত হইতে চাবে না। এবং ক্যান্সারের ইনসিডেন্স কিন্তু অনেক বেড়ে যায় ওবেসিটির কারণে। এবং মেকানিক্যাল প্রবলেম কি হতে পারে? স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম হতে পারে, ক্রনিক ব্যাক পেইন হতে পারে, ইনকন্টিনেন্স হতে পারে, ইউরিন ধরে রাখতে পারছে না, অস্টিওআর্থ্রোসিস আপনারা বুঝতে পারছেন। এগুলো কিন্তু হতে পারে এবং মেন্টাল প্রবলেম এই যে ওবেসিটি তার বডি কনফিগারেশন ডিসঅর্ডার এবং অন্যান্য কিছু থেকে কিন্তু তার ডিপ্রেশন এবং এংজাইটি ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এবং দেখেন
এই কার্ভটাতে এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে লাইফ এক্সপেক্টেন্সি ডিক্রিজেস উইথ বিএমআই ইনক্রিজ। যত বিএমআই বাড়বে মানুষের আয়ুষ্কাল তত কমবে। সেজন্যই ওবেসিটি নিয়ে সবাই এত কনসার্ন, সবাই এত চিন্তিত এবং এসব চিন্তা করতে গিয়ে অনেকে আমরা শর্টকাট খুঁজে বেড়াই। তো যেটা হচ্ছে যে দেখেন, যারা অলমোস্ট 80% পেশেন্ট নরমাল যাদের বিএমআই তারা 70 বছর কিন্তু রিচ করবে, ওয়ার্ল্ড ওয়াইড ডাটা। যারা নরমাল বিএমআই তারা কিন্তু 80% কিন্তু 70 বছর বয়স পর্যন্ত বাঁচতে পারবো আমরা। আর যাদের বিএমআই 35 থেকে 40 তাদের কিন্তু 60% পেশেন্ট 70 বছর পর্যন্ত বাঁচবো। আর যাদের বিএমআই 40 থেকে 50 তাদের মাত্র 50% পেশেন্ট 70 বছরে রিচ করবো, তার আগেই কিন্তু বাকিরা সব মারা যাবে। এটা দেখেন, দেখতে পাচ্ছেন যে কিভাবে বিএমআই বাড়ার সাথে সাথে কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি কমে আসছে। তাহলে এটার উল্টা পিঠটা দেখাই, ওজন কমালে কি লাভ? ওজন কমালে অনেক অনেক লাভ। কি লাভ দেখেন? রিডাকশন অফ দ্য টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস হওয়ার এবং এর যে কন্ট্রোল, এটা কিন্তু চান্সেস অনেক অনেক ভালো হবে। শুধুমাত্র 5 থেকে 10% ওয়েট রিডাকশন করলে। আপনাকে 100 কেজি থেকে 50 কেজি আসার দরকার নাই। আপনি 100 কেজি থেকে 95, 90 থেকে 95 কেজিতেই যদি আসেন, তাহলেই কিন্তু আপনি এত সব বেনিফিট পেয়ে যাচ্ছেন। কার্ডিওভাস্কুলার মর্টালিটি কমে যাবে, ইমপ্রুভমেন্ট অফ দ্য লিপিড প্রোফাইল কমে যাবে, তার ইমপ্রুভমেন্ট অফ দ্য ব্লাড প্রেশার হয়ে যাবে, স্লিপ অ্যাপনিয়া সিনড্রোমের রিস্ক কমে যাবে এবং হেলথ রিলেটেড কোয়ালিটি অফ লাইফ কিন্তু অনেক অনেক ভালো হবে। এবং এইটা হচ্ছে সবথেকে অ্যাট্রাকটিভ স্লাইড, যেখানে দেখা যাচ্ছে মেডিকেল কস্ট কেমন, ওজন কমলে খরচ কমবে। ওজন কমলে খরচ কমবে। এই কার্ভটা দেখেন, সো বিউটিফুল কার্ভ, যে ওজন যত কমছে তার কিন্তু হেলথ রিলেটেড কস্ট কিন্তু অনেক অনেক কমে যাচ্ছে। সুতরাং কেন আমরা চাইবো না ওজন কমাতে? এবং ওজন কমানোর জন্য সেজন্য আমরা অনেকেই কিন্তু ঝুঁকে পড়ছি। আজকের যে টপিক, কেটোজেনিক ডায়েট অথবা কেটো ডায়েট যাকে বলা হয় সংক্ষেপে সেটা। এটা কি কেটো ডায়েট? কেটো ডায়েট হচ্ছে যে marked reduction in the carbohydrate, that is less than 50 gram per day, 50 to 60 গ্রাম পার ডে যদি কম যদি আমরা খাই, তাহলে কিন্তু এটাকে আমরা কেটোজেনিক ডায়েট বলবো। এবং রিলেটিভ ইনক্রিজ ইন দ্য প্রপোর্শন অফ প্রোটিন অ্যান্ড ফ্যাট, যে খাবারের মধ্যে প্রোটিন এবং ফ্যাট বেশি থাকবে এবং 50 গ্রামের কম কার্বোহাইড্রেট থাকবে, দ্যাট ইজ 10% এর থেকে কম কার্বোহাইড্রেট থাকবে, সেটাকে আমরা ট্র্যাডিশনালি বলছি স্ট্যান্ডার্ড কেটো ডায়েট। এবং সেই কেটোন বডি কিভাবে তৈরি হয় আপনারা জানেন, যখন আপনি 50 গ্রামের কম, 50 থেকে 100 গ্রামের কম কার্বোহাইড্রেট খাবেন, তখন যেটা হবে যে লেস ইনসুলিন প্রোডাকশন হবে, ইনসুলিন প্রোডাকশনটা কমে যাবে এবং এই যে আমাদের যে ফুয়েল কেমন সেটা কোত্থেকে আসবে? Decrease in the breakdown of the fat and release in the large amount of the fatty acid to the provide energy. Energy provide করার জন্য কিন্তু প্রচুর পরিমাণ fatty acid mobilized হবে এবং fatty acid oxidization হবে, কেটোন বডি তৈরি হবে এবং কেটোন বডিগুলা কেটোসিস তৈরি করবে। এই যে কেটোসিস, এটা দুইটা লেভেল আছে। সিভিয়ার কেটোসিস যেটা, সেটার জন্য কেটো অ্যাসিডোসিস হয়, যখন 20 এর বেশি লেভেল হয়ে যাবে ব্লাডে তখন কেটো অ্যাসিডোসিস হয়। আর এখানে কি হয়, মডারেট অ্যামাউন্ট অফ কেটোঅ্যাসিডোসিস হয়। মডারেট অ্যামাউন্ট অফ কেটোঅ্যাসিডোসিস হলে, মডারেট অ্যামাউন্ট অফ কেটোঅ্যাসিডোসিস যেমন 7 এর মতো থাকে কেটোন বডি ব্লাডে, তখন আমরা মডারেট অ্যামাউন্ট কেটোঅ্যাসিডোসিস হয়। এটাও কিন্তু এটা কেটো ডায়েট করলে এরকম 7 এর কাছাকাছি যায় কেটোন বডি লেভেল। তো এই কেটোসিস হলে কি হয়? কেটোসিস হলে হাঙ্গারটা সাপ্রেস হয়, মানুষের ক্ষুধা কমে যায়। কেমন? ক্ষুধা কমে গেলে মানুষ কম ক্যালোরি ইনটেক করে। ব্রেকডাউন অফ দ্য মাসল, হার্ট অ্যান্ড আদার অর্গানস কিন্তু ব্রেকডাউন হতে যেতে থাকে এবং প্রোটিন ইজ ডিপ্লেটেড আফটার 50 to 60 ডেজ অফ এই ধরনের কেটো ডায়েট করলে। এবং ফ্যাটি অ্যাসিড আর ব্রোকেন ডাউন টু প্রসেস কল্ড কেটোজেনেসিস। এবং কি হয়? ইনিশিয়ালি কিন্তু ওয়াটার লস হয় প্রচুর। কেমন? সবার একটা ধারণা আছে যে কেটো ডায়েট করলে প্রচুর ফ্যাট ভেঙে যাচ্ছে, আমার ওজন কমে যাচ্ছে। কিন্তু আসলে মেইনলি যা হচ্ছে ওয়াটার, কেমন? সেটা আপনি দেখতে পাবেন এবং ওয়াটারের পাশাপাশি কিন্তু আমাদের লিন বডি মাসও কমছে, কিন্তু বোন থেকেও কিন্তু আমাদের অনেক মিনারেল এগুলো বের হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু ওজন কমার হিসেবে একটা কারণ হিসেবে কিন্তু দেখা যাচ্ছে। তো কেটো ডায়েটের ধরনগুলো কি কি? কি ধরনের কেটো ডায়েট রয়েছে? কেটো ডায়েট হচ্ছে 4 ধরনের কেটো ডায়েট রয়েছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে পাবলিকেশনস গুলো সেটার মধ্যেই আসে, যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড কেটো ডায়েট অথবা এসডিকে বলি। এসকেডি হচ্ছে স্ট্যান্ডার্ড কেটো ডায়েট। সেখানে কি হবে? সেখানে হচ্ছে 10% এর কম কার্বোহাইড্রেট থাকবে, 70% থাকবে ফ্যাট এবং 20% থাকবে প্রোটিন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কেটো ডায়েট। আর কি আছে? সাইক্লিক্যাল কেটো ডায়েট। সাইক্লিক্যাল কেটো ডায়েটে কি থাকে? 5 ketogenic days followed by 2
হাই কার্বোহাইড্রেট ডেজ, কেমন? অল্টারনেটিভ করে কিটোজেনেসিস করা হয় এবং কেটো ডায়েট করা হয়। সেটা হচ্ছে যে ৫ দিন কেটো ডায়েট করা হয়, ২ দিন নরমাল খাবার খাওয়া হয়। এটাকে বলে সাইক্লিক্যাল কেটো ডায়েট। আরেকটা হচ্ছে টার্গেটেড কেটোজেনিক ডায়েট অথবা টিকেডি। এখানে কি হয়? অ্যাডিশনাল কার্বোহাইড্রেট অ্যারাউন্ড দ্য পিরিয়ড অফ ইন্টেনসিভ ফিজিক্যাল ওয়ার্কআউট। যখন আপনি প্রচুর ওয়ার্কআউট করবেন সেই সময়টাতে কার্বোহাইড্রেট এক্সট্রা খাইতে হয়। কেমন? এটার আরেক নাম হচ্ছে টার্গেটেড কেটো। আরেকটা হচ্ছে এইচপিকেডি, সেটা বলে হাই প্রোটিন কেটো ডায়েট, যেখানে 60% ফ্যাট থাকবে, 35% প্রোটিন এবং প্রোটিনের পার্সেন্টেজ বাড়ানো হচ্ছে এবং 5% কার্বোহাইড্রেট। এখানে কিন্তু হাই প্রোটিন কেটো ডায়েট কিন্তু আরো কম কার্বোহাইড্রেট দেওয়া হচ্ছে। এটা ইন্টারন্যাশনাল জার্নালে আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং এই যে কেটো ডায়েট করার কি বেনিফিট? কেটো ডায়েট করার বেনিফিট হচ্ছে has been shown to produce beneficial metabolic effect in the short term। কেমন? শর্ট টার্মে কিন্তু মেটাবলিক ইফেক্ট পাওয়া যায়। কি হয়? ওজন কমে যাবে। খুব তাড়াতাড়ি ওজন কমে যাবে। হেলথ প্যারামিটারস অ্যাসোসিয়েটেড ক্যারিং দ্য এক্সেসিভ ওয়েট। অনেক ওজন বেশি থাকলে, যেটা ওজন কমে গেলে কি হবে? হাঁটুতে ব্যথা হচ্ছে, ব্যথাটা কমে গেল। কেমন? সুগার বেশি আছে, সুগারটা কমে গেল। প্রেশার বেশি আছে, প্রেশারটা কমে গেল। কেমন? হঠাৎ করে যদি আপনি ওজন কমিয়ে ফেলেন তাহলে এই যে রিলেটেড যেটা হচ্ছে, আর ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমে যায়। এটা কিন্তু শর্ট টার্ম বেনিফিট। আমি আবারও বলছি, আপনি কিন্তু শর্ট টার্ম বেনিফিট পাচ্ছেন। কেমন? এবং এই শর্ট টার্ম বেনিফিট পাওয়ার পরে কিন্তু পেশেন্টরা আরো চাই, আরো চাই, আরো চাই। এই করতে, করতে কিন্তু লম্বা সময় ধরে কেটো ডায়েট করতে থাকে। তো why ketogenic diet promotes weight loss? কেন এই কেটো ডায়েট ওজন কমাচ্ছে? এটাও একটা জানার দরকার। কিভাবে কমাচ্ছে? যে স্যাটিয়াইজিং ইফেক্ট অফ দ্য ডিক্রিজ ফুড ক্রেভিং ডিউ টু হাই ফ্যাট কনটেন্ট। আপনি যখন অনেক ফ্যাট খাবেন, কারণ আপনারা যখন মেডিকেলে পড়েছেন, ফিজিওলজি, জ্ঞানম গাইটন পড়েছেন, ওখানে কি দেখেছেন? দেখেছেন যে একটা ফ্যাটের একটা ডায়েটের মধ্যে যদি অনেক বেশি ফ্যাট থাকে, তাহলে ফ্যাটটা কি করে? গ্যাস্ট্রিক এম্পটিং ডিলে করে। যত ধীরে, ধীরে আপনার স্টমাকটা খালি হবে, আপনার কিন্তু খিদে কম লাগবে। কেমন? এইটা কিন্তু স্যাটিয়াইজিং ইফেক্ট তৈরি করে হাই ফ্যাট যখন থাকে। ডিক্রিজ দ্য অ্যাপাটাইট স্টিমুলেটিং হরমোন, যেমন ইনসুলিন কমে যায়। ইনসুলিন কিন্তু অ্যাপাটাইট বাড়ায়। আর কি হচ্ছে? গ্রেলিন। যে রেলিনটা কমে যাচ্ছে, এটাও কিন্তু একটা এই স্যাটাইটি কিন্তু কন্ট্রোল করে। এই হরমোন ২ টা কমে যাওয়ার কারণে কিন্তু এই এটা কার্বোহাইড্রেট কম খাওয়ার কারণে এই ২ টা হরমোন কমে যাচ্ছে এবং আমাদের যে অ্যাপাটাইট কমে যাচ্ছে। ডাইরেক্ট হাঙ্গার রিডিউসিং রোল অফ কেটন বডিজ। কেটন বডি কি করছে? আমাদের সরাসরি কিন্তু আমাদের খিদেটা কমিয়ে দিচ্ছে। সরাসরি ব্রেইনে গিয়ে এই কাজ করছে এবং খিদে কমাচ্ছে। ইনক্রিজ ক্যালোরি এক্সপেন্ডিচার ডিউ টু মেটাবলিক ইফেক্ট অফ দ্য কনভার্টিং ফ্যাট অ্যান্ড প্রোটিন টু গ্লুকোজ। কি হবে? আমাদের গ্লুকোনিওজেনেসিস হতে চাইবে। হ্যাঁ? তো গ্লুকোনিওজেনেসিস হওয়ার কারণে কি হবে? আমাদের যে এই যে ফ্যাট আর প্রোটিন ভেঙে যখন গ্লুকোজ তৈরি করবে, তখন কিন্তু কিছু এক্সট্রা ক্যালোরি খরচ হবে। কেমন? সেটার কারণে কিন্তু আমাদের ওজন কমবে। আর কি হবে? প্রমোশন অফ দ্য ফ্যাট লস ভার্সাস লিন বডি মাস পার্টলি ডিউ টু ডিক্রিজ ইনসুলিন লেভেল। ইনসুলিন লেভেল কমে যাওয়ার কারণে কিছু, কিছু ফ্যাট লস হবে। আর কি হচ্ছে? র‍্যাপিড ওয়েট লস এর কারণ হচ্ছে গ্লাইকোজেন ব্রেকডাউন। সবাই মনে করে যে ফ্যাট ব্রেকডাউন হচ্ছে। আসলে কিন্তু আমাদের লিভারের মধ্যে, আসলে কিন্তু আমাদের মাসলের মধ্যে প্রচুর পরিমাণ গ্লাইকোজেন থাকে। এই গ্লাইকোজেন গুলো ভেঙে কিন্তু গ্লুকোজ তৈরি হয়ে যাচ্ছে এবং এই গ্লাইকোজেন যখন লস হচ্ছে, তখন কিন্তু একটা সেকেন্ড, আমি একটা ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। আম যেটা হচ্ছে যে র‍্যাপিড ওয়েট লস এর কি কারণ, তাই না? সবাই যেটা দিয়ে প্রলুব্ধ হচ্ছে সেটা হচ্ছে গ্লাইকোজেন ব্রেকডাউন হচ্ছে। আমাদের লিভারের মধ্যে, আমাদের মাসলের মধ্যে প্রচুর পরিমাণ গ্লাইকোজেন থাকছে এবং গ্লাইকোজেন যখন ভাঙছে তার সাথে, সাথে কিন্তু ফ্যাট লস হচ্ছে। অ্যা অ্যা কিছুটা ফ্লুইড লস হচ্ছে রাদার দ্যান ফ্যাট লস। কারণ গ্লাইকোজেন ভাঙলে এই গ্লাইকোজেন বের হয়ে যাচ্ছে, তার সাথে আমি দেখাবো মেকানিজমটা কিভাবে ফ্লুইডটা লস হচ্ছে। এবং ketogenic diet are associated with a small increase in the energy expenditure that wanes over time। সময়ের সাথে, সাথে কিন্তু এটার যে ইফেক্ট আবার চলেও যাচ্ছে। আ তো যেটা হচ্ছে যে ওয়েট লসটা আমরা বলছিলাম কিভাবে হচ্ছে, দেখেন, হেলথি ওয়েট লস ইস ওয়ান অফ দ্য 1 পাউন্ড পার উইক। কেমন? আপনি যখন একটা ডায়েটারি মডিফিকেশন করবেন, তখন যখন একটা ডায়েটারি মডিফিকেশন করবেন তখন টার্গেট হচ্ছে যে প্রতি সপ্তাহে আপনি ১ পাউন্ড করে ওয়েট লস করবেন। কিন্তু কেটোজেনিক ডায়েটে কি করে? এটা হচ্ছে যে ওয়েট লস ইস অ্যাবাউট 4 to 6 পাউন্ড ইন ফার্স্ট উইক। ৪ থেকে ৬ পাউন্ড কিন্তু দ্রুত গতিতে ওজন কমে যায়। তার কিন্তু অনেক আনটওয়ার্ড ইফেক্ট ও আছে, আপনারা জানেন।
আর নট ডিউ টু সুইচিং দ্য বডি টু বার্নিং দ্য ফ্যাট স্টোর। সবাই মনে করে যে ফ্যাট ভেঙে যাওয়ার জন্য আমার সমস্ত চর্বি গলে যাচ্ছে, সেজন্য আমার ইয়ে হয়ে যাচ্ছে, কেমন আমার ওজন কমে যাচ্ছে। আসলে কিন্তু গ্লাইকোজেন এবং এই ফ্লুইড কমার জন্য কিন্তু এরকম হচ্ছে। 3 ওয়েজ, কেমন ডিহাইড্রেশন আপনারা দেখতে পাচ্ছেন। তো যেটা হচ্ছে যে ডিহাইড্রেশন, কিন্তু এই ডিহাইড্রেশন হয়ে কিন্তু 3 to 4% অফ দ্য বডি ওয়েট কমে যায়, কেমন? ঠিক আছে? এবং গ্লাইকোজেন, যেটা বারবার বলছিলাম যে গ্লাইকোজেন ব্রেকডাউন হচ্ছে এবং বডি ওয়েট কমছে। এবং কি হয়, যেটা হয়, গ্লাইকোজেন স্টোর থাকে লিভার এবং মাসেলে। ইচ গ্রাম অফ গ্লাইকোজেন ইজ মোবিলাইজড উইথ অ্যাপ্রক্সিমেটলি 2 গ্রামস অফ ওয়াটার। প্রতি গ্রাম গ্লাইকোজেন মোবিলাইজ হওয়ার কারণে 2 গ্রাম ওয়াটার কিন্তু লস হচ্ছে। এবং লিভার স্টোরস আপ টু 100 গ্রাম অফ দিস গ্লাইকোজেন এবং মাসেল স্টোর আপ টু 400 গ্রাম অফ দিস কার্বোহাইড্রেট। So the end result is weight loss is 2.2 pound primarily due to water. ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন তাহলে এখানে। ওকে, যেটা বলছিলাম আমরা, সেটা হচ্ছে যে লিভার 100 গ্রাম আর মাসল আপ টু 400 গ্রাম কিন্তু এটা ইয়ে হচ্ছে। এবং যেটা আমরা বলছিলাম যে ওয়াটারের কারণে এটা ওয়েট লসটা হচ্ছে এবং গ্লাইকোজেন স্টোর ডিপ্লিশনের কারণে হচ্ছে। এবং ডিহাইড্রেশন কিভাবে হচ্ছে? ফর্মেশন অফ দ্য কেটন বডিজ এবং জেনারেশন অফ দ্য কেটন বডিজ ফ্রম catabolism of the dietary and stored fat. Ketone bodies are filtered by the kidney and increase distal sodium and the renal sodium. এখানে distal টিউবুলে কিন্তু এই সোডিয়ামের লোড বেড়ে যায় এবং আলটিমেটলি সোডিয়াম, কেটোন এবং ওয়াটার কিন্তু একসাথে বেরোয় চলে যাচ্ছে। তার ফলে কিন্তু আলটিমেটলি এই যে কুইক ওয়েট লসটা, যেটার কারণে আমরা খুব অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছি যে আমার সমস্ত ফ্যাট গলে বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ঘটনা। আর তাহলে কি কি আছে অ্যাডভার্স ইফেক্ট? সুবিধা বললাম যে ওজন কমছে, সুবিধা বললাম যে ওজন কমছে। আর অসুবিধাটা কি? অসুবিধাটা সেটাই আমাদের একটু আলোচনা করতে হবে। স্টিমুলেটস ইনফ্লামেটরি পাথওয়েজ। ইনফ্লামেটরি পাথওয়ে স্টিমুলেট করছে, অক্সিডেটিভ স্ট্রেস বাড়াচ্ছে এবং প্রমোটস বায়োলজিক্যাল এইজিং। এবং আলটিমেটলি কেটো ডায়েট কিন্তু আমাদের এইজিং, দিস আর টেকেন ফ্রম ভেরি মাচ লাইক অথেন্টিক জার্নালস। এই যে ইয়েগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিচে, রেফারেন্স গুলো আছে, যে অক্সিডেটিভ স্ট্রেস বাড়াবে আলটিমেটলি এবং বায়োলজিক্যাল এইজিংটা করবে। এবং আর কি করবে? ইনডিউস হেপাটিক ইনসুলিন রেজিস্ট্যান্স। আলটিমেটলি কিন্তু হেপাটিক ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াবে, কারণ ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলো জমা হতে থাকে। দেয়ার আর অলসো প্রমোটস দ্য মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি এবং কার্ডিওভাস্কুলার সেফটি নিয়ে কিন্তু অনেক কথাবার্তা চলে এসছে, সেটাও আপনারা দেখতে পাবেন। এবং আর কি করে? এটা কিন্তু রেনাল ক্যালকুলাই ফর্ম করে, ভাইটামিন মিনারেল ডেফিসিয়েন্সি করে, প্যানক্রিয়াটাইটিস করে, কেমন? সেদিন যেটা হচ্ছে আমাদের, শি ইজ এ প্রফেসর অফ গাইনোকোলজি, আমাকে ফোন করলেন যে ইন্দ্রজিৎ, আমি তো আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে কেটো ডায়েট করা শুরু করেছিলাম, এখন তো দেখি পেটের ব্যথা এবং অ্যামাইলেজ লাইপেজ করে দেখি এটা 1000 এর কাছাকাছি চলে গেছে, এখন কি করি? আমি বললাম যে ম্যাডাম, এটা তো আপনার মনে হচ্ছে প্যানক্রিয়াটাইটিস হয়েছে। উনি শুরুতে বলেন নাই যে উনি কেটো ডায়েট করছেন। তারপর আমি জিজ্ঞেস করলাম, ম্যাডাম আপনার কি গলস্টোন ছিল অথবা এটা সেটা জিজ্ঞেস, কিছুতেই বের হয় না। লাস্ট অফ অল উনি বললেন যে আমি তো লাস্ট 1 মাস থেকে কেটো ডায়েট করছিলাম এবং ওজন ভালোই কমেছে। আমি ভাবলাম যে ইনসুলিন কম লাগছে, ইয়ে কম লাগছে, প্রেশার ওষুধ কম লাগছে, মনে হয় ভালোই হয়ে গেলাম। কিন্তু এখন দেখছি যে পেটের ব্যথা এবং আমার প্যানক্রিয়াটাইটিস হয়ে গেছে। সো কেটো ডায়েট ইজ রেসপন্সিবল ফর দিস প্যানক্রিয়াটাইটিস। এবং গ্রোথ ফেইলার, যারা বাচ্চাদের, যদি আমরা অনেক মোটা বাচ্চাদের অনেক সময় এরকম ভাবে কেটো ডায়েট দেওয়া হচ্ছে, তার কারণে কিন্তু তাদের গ্রোথ ফেইলার হয়ে যাবে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ ইন অ্যাডাল্টস এন্ড বোন মিনারেল লস ইন চিলড্রেন, এগুলো কিন্তু হবে। তো এইটার ব্যাপারে আমাদের একটু সাবধান থাকতে হবে। আর সিম্পল কিছু সাইড ইফেক্ট, যেমন হচ্ছে কনস্টিপেশন, যেমন হচ্ছে এক্সারবেশন অফ দ্য গ্যাস্ট্রিক রিফ্লাক্স, রিফ্লাক্স বাড়বে, কেমন? যদি আমাদের গ্যাস্ট্রিক এমপ্টিং ডিলে হয়, তাহলে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স বেড়ে যাবে। ওয়াটার সলিউবল ভিটামিন ডেফিসিয়েন্সি হবে, এলিভেটেড সেরাম কোলেস্টেরল এন্ড এলডিএল লেভেল বেড়ে যাবে, কেমন? কোলেস্টেরল এবং এলডিএল কেন কার্ডিওভাস্কুলার মোর্টালিটি খারাপ হয়, তার কিন্তু এভিডেন্স এটা। ট্রাইগ্লিসারাইড কমবে কিন্তু এলডিএল এবং কোলেস্টেরল কিন্তু বাড়বে। রেনাল স্টোল, যেটা আমরা বললাম যে 5 থেকে 8% ক্ষেত্রে দেখা যায় যে রেনাল স্টোল ফর্ম করে যাচ্ছে কেটোজেনিক ডায়েট যারা করছে। এবং গ্রোথ ইনহিবিশন বললাম, worsening of the acidosis of the illness, যে কোনো কারণে, সাপোজ যার রেনাল ফেলিয়ার আছে, অন্যান্য কারণে যদি অ্যাসিডোসিস থাকে সেটা বাড়বে। এবং নেফ্রোলিথিসিস কেন হচ্ছে? হাইপার ইউরিসেমিয়া, hypercalciuria occurs due to increased bone
ডিমিনারেলাইজেশন উইথ অ্যাসিডোসিস, যখন ব্লাডে অ্যাসিডের লেভেল বাড়ে তখন কিন্তু বোনের ডিমিনারেশন হয় এবং বোন থেকে কিন্তু এই ক্যালসিয়াম গুলো কিন্তু ইউরিনে যেতে থাকে এবং hypocytaturia, which normally helps to dissolve free calcium, এটা hypocytaturia হয়ে যায়, citric acid level কমে যায়, the urine has low, which stops uric acid from dissolving, leading to crystal that acts on the needles for calcium stone formation. Many institutions so restricts this fluid and diet 80% of the normal needs. কেমন অনেকে দেখবেন যে এই যে র্যাপিড ওয়েট লস ম্যাজিক দেখানোর জন্য বলে যে পানি কম খান, যার ফলে তার ওজন তাড়াতাড়ি কমবে এবং এই কারণেই সেটা হচ্ছে যে ক্যালসিয়াম বেশি বেশি ইউরিনে পাস করবে, তার আপনারা দেখতে পাচ্ছেন সাইট্রিক অ্যাসিড কমবে ব্লাডে, তার ইউরিন পিএইচ লো হবে, ফলে ইউরিক অ্যাসিড গুলো ডিসলভ করতে পারবে না এবং ওয়াটার রেস্ট্রিকশনের কারণে অনেক সময় দেখা যাবে যে সবকিছু মিলিয়ে কিন্তু এই কিডনি স্টোনটা ফর্ম করে যায়। এবং যেটা বলছে যে এটা দেয়ার ইজ গুড এভিডেন্স দ্যাট এই গ্রোথ ফেইলার যেটা হচ্ছে এটা হয়ে যাচ্ছে, হেয়ার ফল করে যাচ্ছে, চুল পড়ে যাবে, কেমন এটা এটারও এভিডেন্স পাওয়া যাচ্ছে। এবং ইউরিক অ্যাসিড প্রোটিন বেসড মেটাবলিজম কজেস ইউরিক অ্যাসিড টু বি প্রোডিউসড when it is excreted through kidney। এবং যখন দেখা যাচ্ছে যে build up of uric acid in the bloodstream causes problem in the gout and ketogenic diet. When the kidneys remove excess ketones from blood streams, the removal of the uric acid decreases and build up occurs. So এই যে ইউরিক অ্যাসিড ফর্ম করে যাচ্ছে কারণ আপনি প্রোটিন এক্সেস প্রোটিন খাচ্ছেন, প্রোটিন মেটাবলিজম বেশি হচ্ছে এবং প্রোটিন মেটাবলিজম এন্ড প্রোডাক্ট হচ্ছে যে আপনি জানেন ইউরিক অ্যাসিড। সো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। সো অনেকের কগনিটিভ ডিসফাংশন হয়ে যাচ্ছে, কেমন ফ্রি ফ্যাটি অ্যাসিড পরিমাণ বেড়ে যাওয়ার কারণে ফ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু পেরিফেরি এবং লিভারে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াচ্ছে, এগুলো কিন্তু আমাদের অনেক অনেক প্রবলেম তৈরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সবই যদি খারাপ হয় তাহলে কেটোজেনিক ডায়েটের কি কোনো উপকারিতা নেই? কেটোজেনিক ডায়েটের কি কোনো নেই তাহলে? কেন তাহলে কেটোজেনিক ডায়েট আসলো পৃথিবীতে? আসলে আমরা একটা পড়ছিলাম একটা জায়গায় যে যীশু খ্রিস্টের একটা স্লাইডে আমি আনতে পারিনি, আসলে সময় থাকলে আনতাম। তো উনি এক জায়গায় গেলেন, তো সেখানে একজন ভক্ত দেখা যাচ্ছে যে তাকে খিঁচুনি হচ্ছে। তো যীশু খ্রিস্ট বললেন যে ওকে প্রার্থনা করতে বলো এবং ওকে ফাস্টিং থাকতে বলো। করলো এবং ফাস্টিং থাকলো, তখন দেখা গেল যে তার খিঁচুনিটা বন্ধ হয়ে গেছে, কেমন? সো তার মানে দেখেন তখন যে যীশু খ্রিস্টের সময়ও যেমন আজ থেকে সাপোজ 2000-2500 বছর আগেও কিন্তু এই কেটোজেনিক ডায়েটের প্রচলন ছিল এবং তারপরে 100 বছর আগে কেটোজেনিক ডায়েট যখন আমাদের ভালো যেটা বলে এপিলেপসির ওষুধ ভালো ছিল না, তখন বাচ্চাদের এপিলেপসি ভালো করার জন্য এটার প্রচলন হয়েছিল কেটো ডায়েট এবং এরপরও 90 সালে কিন্তু আবারও কেটো ডায়েটের প্রচলন হয়েছে এই রেজিস্ট্যান্ট ড্রাগ রেজিস্ট্যান্স এপিলেপসিকে ট্রিটমেন্ট করার জন্যই আসলে আবার এসছে এবং এটা নিয়ে অনেক ট্রেনিং প্রোগ্রাম হয়েছে যেখানে আমাদের পিডিয়াট্রোলজিস্টরা কিন্তু কেউ যে ডাটা আছে 25% অফ দ্য ইউএস পিডিয়াট্রিক নিউরোলজিস্ট তারা কিন্তু 25% ওরা কিন্তু টাইম টু টাইম কেটো ডায়েট প্রেসক্রাইব করে থাকেন। তো যাই হোক, ইন্ডিকেশন কি কেটো ডায়েটে? মেডিকেশন রেজিস্ট্যান্ট এপিলেপসি, যেসব এপিলেপসি মেডিকেশনে ভালো হচ্ছে না, GLUT1 ডেফিসিয়েন্সি, যাদের গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 ডেফিসিয়েন্সি, তার মানে কি এটা একটা জেনেটিক ডিজিজ যেখানে কি হচ্ছে আমাদের গ্লুকোজের মেটাবলিজম হচ্ছে না, গ্লাইকোজেন মেটাবলিক প্রবলেম, যেখানে গ্লুকোজ আপনি দিচ্ছেন কার্বোহাইড্রেট মেটাবলিজম হচ্ছে না, তখন অল্টারনেট পাথওয়েতে আমরা পেশেন্টকে বাঁচিয়ে রাখার জন্য কেটো ডায়েট দিতে পারি। GLUT1 ডেফিসিয়েন্সি, ফসফোফ্রুক্টোকাইনেজ ডেফিসিয়েন্সি, যাদের এই ধরনের গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ আছে এবং যাদের গ্লুকোজ মেটাবলিক ডিফেক্ট আছে তাদেরকে আমরা কেটো ডায়েট দিতে পারি। পাইরুভেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি, এদেরকে আমরা দিতে পারি কারণ এরাও কিন্তু গ্লুকোজ মেটাবলিজম করতে পারছে না। অ্যাকিউট রিফ্র্যাক্টরি স্ট্যাটাস এপিলেপটিকাস, এখানে দিতে পারি, কিন্তু ইউ হ্যাভ টু, আপনাকে কেটোজেনিক ডায়েট দেওয়ার আগে আপনাদের এগুলো ডায়াগনোসিস করা শিখতে হবে যে হাউ ক্যান ইউ ডায়াগনোস দিস ডিজিজেস, কেমন? অ্যাকিউট রিফ্র্যাক্টরি স্ট্যাটাস এপিলেপটিকাস, যখন স্ট্যাটাস এপিলেপটিকাস আপনি মেইনটেইন করতে পারছেন না, বারবার হচ্ছে, হ্যাঁ, তো তখন আপনি কেটোজেনিক ডায়েট প্রেসক্রাইব করুন। দিস আর অল ইন্ডিকেশন কেটোজেনিক। এখানে কিন্তু ওবেসিটি তে কিন্তু দিস আর অল ইন্টারন্যাশনাল রিকমেন্ডেশনস, কেমন? এখানে কিন্তু ওবেসিটিতে কেটো ডায়েট প্রেসক্রাইব করার কিন্তু কোনো ইন্ডিকেশন নেই। ডায়াবেটিসের ওষুধ বন্ধ করার জন্য কেটো ডায়েট প্রেসক্রাইব করার কোনো ইন্ডিকেশন নেই, কেমন? সো আপনারা দেখেন কিন্তু কি হচ্ছে,
YouTube doctors are there. YouTube আপনাদের আমাদের অনেককে শিক্ষা দিচ্ছে। আমাদের পেশেন্টদেরকে এনকারেজ করছে। কি এনকারেজ করছে? YouTube ডক্টরস ফেলে দিন। আপনারা ভাই সব আপনারা সব ফেলে দিন ডায়াবেটিসের ওষুধ। আপনারা ফেলে দিন প্রেশারের ওষুধ। আপনারা ফেলে দিন কোলেস্টেরলের ওষুধ। এগুলোর কোনো দরকার নাই। These are all bogus things. ডায়াবেটিস, প্রেশার এবং কোলেস্টেরল ওষুধ কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে, শুধুমাত্র আপনি ডায়েট করার মাধ্যমে, শুধুমাত্র কেটো ডায়েট করার মাধ্যমে কিন্তু আপনারা এই ওষুধ থেকে বেঁচে যেতে পারেন। আপনারা সুস্থ জীবন পাবেন শুধুমাত্র আমার ডায়েট ফলো করেন। কেটো ডায়েট ফলো করেন। কেমন? তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, সম্পূর্ণ নিরোগ হয়ে যাবেন। আপনারা অমর হয়ে যাবেন। মনে হয় এরকম ভাবে সবাই আ বা বুঝে নিচ্ছে যে এত কিছু যেহেতু ভালো হয়ে যাবে আমি অমরই হয়ে যাচ্ছি। কি বলছেন? YouTube ডক্টর বলছেন যে আপনারা অনেক বেশি, বেশি তেল খান। অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা অনেক, অনেক মাখন খান। হ্যাঁ? গুড ফ্যাট। অনেক বেশি, বেশি মাখন খান। আপনারা অনেক বেশি, বেশি ঘি খান। কেমন? আপনারা অনেক বেশি মাংস খান। আপনারা অল্প একটু ফ্রুটস খান। যেখানে 10% এর বেশি যেখানে 10% এর বেশি কার্বোহাইড্রেট আসবে না, আপনারা সালাদ খান। কেমন? এটা খেলেই আপনারা সমস্ত ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, কোলেস্টেরলের ওষুধ সব বাদ দিয়ে দিতে পারবেন। কিচ্ছু লাগবে না। এবং আমরা দেখতে পাচ্ছি পেশেন্টরা আমাদের কাছে আসছে অনেক খারাপ অবস্থায়। ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স, সুগার 30 হয়ে গেছে, কেটো অ্যাসিডোসিস হয়ে গেছে, ইনসুলিন বন্ধ করে দিয়েছে, ট্যাবলেট বন্ধ করে দিয়েছে। ফলস বিলিফ এ তারা ফলস কনফিডেন্স এ ভুগছে। এবং আন্তর্জাতিক এটা আমার কথা না। আন্তর্জাতিক স্টাডিজ গুলো কি বলছে দেখেন, এটা কিন্তু 25 বছরের একটা স্টাডি। 25 ইয়ার্স ধরে কিন্তু এই 15,000 পেশেন্টকে ফলো করা হয়েছে। তারা কিন্তু 45 থেকে 64 বছর বয়স তাদের অ্যাম তাদের এভারেজ এইজ এবং সেখানে দেখা যাচ্ছে কি আপনারা ভালো করে খেয়াল করে দেখেন। এখানে এই কার্বোহাইড্রেট কনজাম্পশন কিন্তু দেখানো হয়েছে এবং কার্বোহাইড্রেট কনজাম্পশন এ দেখানো হয়েছে এটা হচ্ছে 50% যারা কার্বোহাইড্রেট খাবে। কেমন? এটা মর্টালিটি দেখাচ্ছে, হ্যাজার্ড রেশিও দেখাচ্ছে। কেমন? আনটওয়ার্ড ইফেক্ট দেখাচ্ছে। যখন আপনি 40% থেকে কম কার্বোহাইড্রেট খাবেন একটা ডায়েটের মধ্যে অথবা যখন আপনি 70% এর থেকে বেশি কার্বোহাইড্রেট খাবেন একটা ডায়েটের মধ্যে, তখন কিন্তু আপনার মর্টালিটি বাড়তে থাকবে। আর কেটো ডায়েট কি সাজেস্ট করছে আমাদের? আপনি 10% আপনি 5% কার্বোহাইড্রেট খান। যখন 40% এর কম কার্বোহাইড্রেট খাওয়ার কারণে আপনার মর্টালিটি হা, হা করে বেড়ে যাচ্ছে। তখন আপনি যখন 10% 5% কার্বোহাইড্রেট খাবেন, তখন আপনার মর্টালিটি কোন লেভেলে গিয়ে পৌঁছাবে আপনারা প্রেডিক্ট করতে পারছেন। আমি জানি আপনারা সবাই ব্রিলিয়ান্ট এবং enthusiastic ডক্টর যারা শুনছেন আমার এই প্রোগ্রাম। তাহলে আপনারা ক্যালকুলেট করতে পারছেন। হ্যাজার্ড রেশিও 2 এর কাছাকাছি চলে যাচ্ছে যখন 20% যখন কেউ কার্বোহাইড্রেট খাবে। যখন 10% 5% কার্বোহাইড্রেট খাবে তখন মর্টালিটি কোথায় যাবে? ইউ ক্যান ইমাজিন। সো খুবই সাবধান, খুব সাবধান। আর এটা একটা ইউএস স্টাডি যেটা ইউরোপিয়ান কার্ডিওলজিস্ট সোসাইটি পাবলিশ করেছে। এখানে ইউএস ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশনাল এক্সামিনেশন সার্ভে এটাও কিন্তু অনেক বড় স্টাডি। এখানে 25,000 পেশেন্টকে নিয়ে অলমোস্ট 24,825 পেশেন্টকে নিয়ে তারা স্টাডি করেছে এবং 1999 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই গবেষণাগুলো হয়েছে। কেমন? এই গবেষণাগুলোতে কি দেখা গেল? যারা লো কার্বোহাইড্রেট ডায়েট খেয়েছে তাদের কিন্তু increased death from coronary artery disease 51%, cardiovascular disease এ mortality 50%, cerebral vascular এবং ক্যান্সারে mortality কিন্তু 35% বেড়ে গেছে। ক্যান্সারে mortality 30% দেখেন তাহলে হার্ট ডিজিজ, ব্রেইন স্ট্রোক এবং ক্যান্সারে মারা যাওয়ার সম্ভাবনা যারা কেটো ডায়েট করছেন তাদের কিন্তু অনেক, অনেক, অনেক বেশি। সুতরাং এটা আমি মনে করি যে আপনারা প্রেডিক্ট করতে পারছেন। আর একজন পেশেন্ট যখন আপনার কাছে ওবেসিটি নিয়ে আসবে, ইউ আর অল ব্রিলিয়ান্ট ডক্টরস। আমি জানি সবাই ডায়াগনোস করার চেষ্টা করবেন যে আসলে কি ঘটনা, কেন মোটা হচ্ছে। কামিনী, দিস ইজ এ কেস। দেখেন কামিনী 15 বছর বয়স এবং তার ওজন বেড়ে গেল গত 1 বছরে, অ্যামেনোরিয়া 4 মাস থেকে এবং সারা শরীরে ব্যথা, বিএমআই 45 হয়ে গেল। কেমন? অনেকের কাছে গেলেই কিন্তু ইউটিউব ডক্টর কিন্তু হয়তো তাকে কেটোজেনিক ডায়েট করতে বলবে। কিন্তু যারা বইপত্র পড়ে যারা চিকিৎসা করেন তারা কি করবে? দেখেন অপশন দিচ্ছি, অ্যাডহেরেন্স টু লাইফস্টাইল ইন্টারভেনশন অনলি। লাইফস্টাইল ইন্টারভেনশন পর ওয়েট লস মেডিকেশন। কি, কি অপশন আছে কামিনীর জন্য? লাইফস্টাইল ইন্টারভেনশন পর ব্যারিয়াট্রিক সার্জারি করে ফেলবো কিনা? লুক ফর ট্রিটেবল কজ অফ ওবেসিটি।
কি করবেন? ট্রিটেবল কজ অফ ওবেসিটির জন্য আপনারা খুঁজবেন কিনা? আপনার ফেস দেখলে বুঝতে পারছেন এটা একটা কুশিং সিনড্রোমের কেস। আমরা কি করলাম? কর্টিসল লেভেল, এটা আমাদের হাসপাতালে ভর্তি ছিল পেশেন্ট। কর্টিসল লেভেল দেখলাম, ওভারনাইট ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করে এবং দেখলাম যে এই পেশেন্ট মোটা হয়েছে তার কুশিং সিনড্রোমের জন্য। কেমন? তাকে কেটোজেনিক ডায়েট করে সে মারা যাবে। এবং আমরা কি করলাম? আল্টিমেটলি যখন দেখলাম যে তার অপারেশন করে তার অ্যাড্রেনাল গ্ল্যান্ড ফেলে দেওয়া হলো এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড ইউনিল্যাটারাল অ্যাড্রেনাল গ্ল্যান্ড আমরা হিস্টোপ্যাথোলজি কনফার্ম করেছি। তখন দেখেন যে এই যে বিফোর ট্রিটমেন্ট, আফটার ট্রিটমেন্ট তার অনেক ওজন কমে গেল। তার 15 থেকে 20 কেজি ওজন কমে গিয়েছিল যতটুকু আমার মনে পড়ছে লাস্ট যতক্ষণ আমরা ফলো আপ করেছিলাম। এবং দেখেন যে চিকিৎসার আগে এবং চিকিৎসার পরে। একে যদি আপনি কেটো ডায়েট করাতেন, আপনি যদি তার রোগ ধরার আগে, তাহলে এই রোগী যখন বিদেশে যাবে, কেমন? তার তো ধরা পড়বে। মানুষজন তো কথায়, কথায় ইন্ডিয়া চলে যায়, সিঙ্গাপুর চলে যায়। আমাদের সম্মান কোথায় থাকবে? ডাক্তারদের সম্মান কোথায় থাকবে? যে আমরা এটা ডায়াগনোস করতে পারলাম না, কেটোজেনিক ডায়েট আমরা প্রেসক্রাইব করে দিলাম। কেমন? আরেকটা কেস দেখাই, আরমান হ্যাজ এ গুড চান্স টু লুজ ওয়েট। আরমান ৪৫ বছর বয়সে সে মেল এবং ৩ বছর থেকে তার ওজন বাড়ছে এবং তার ৩২ কেজি ওজন বেড়ে গেছে ৩ বছরে এবং সে ১০৫ কেজি হয়েছে তার ওজন এখন এবং ৪১ কেজি হচ্ছে তার বিএমআই ৪১ কেজি পার মিটার স্কয়ার। হি অলসো নোন কেস অফ ডিপ্রেশন। সে অনেক ডিপ্রেসিভ ইলনেস এর একটা পেশেন্ট এবং সে ডিপ্রেশনের জন্য মিট্রোজেপিন খাচ্ছে 30 মিলিগ্রাম ডেইলি ফর দ্য লাস্ট 4 ইয়ার্স এবং ১ বছর থেকে তার ডায়াবেটিস ধরা পড়েছে এবং ক্লেমিপ্যারাইড খাচ্ছে, মেটফরমিন খাচ্ছে 1000 মিলিগ্রাম এবং তার ব্লাড গ্লুকোজ কিন্তু কন্ট্রোলে আছে। হাইপারটেনশন আছে, মেটোপ্রোলোল খাচ্ছে, বিআইডি এবং লোসার্টান পটাশিয়াম হচ্ছে প্রেশারের জন্য। কি করবেন? অ্যাডারেন্স টু লাইফস্টাইল ইন্টারভেনশন অনলি। শুধু লাইফস্টাইল ইন্টারভেনশন করতে বলবেন? কেটো ডায়েট দিয়ে দিবেন? নাকি তাকে ওয়েট লস মেডিকেশন দিয়ে দিবেন? নাকি তার লাইফস্টাইল ইন্টারভেনশন তার ব্যারিট্রি সার্জারি করে দিবেন? যেহেতু 40 এর উপরে হয়ে গেছে ব্যারিট্রি সার্জারি এবং লাইফস্টাইল ইন্টারভেনশন প্লাস চেঞ্জ সাম মেডিকেশন দিবেন। তার কোনো ওষুধ পরিবর্তন করবেন কিনা আপনি দেখেন। সে খাচ্ছে সো আমরা যেটা বলছিলাম যে আমরা মিট্রাজাপিন দিয়ে দিলাম চেঞ্জ করে। আম আমরা মিট্রাজাপিন থেকে ফ্লুক্সেটিন দিয়ে দিলাম, গ্লিমিপ্যারাইড চেঞ্জ করে লিরাগ্লুটাইড, এম্পাগ্লিফ্লজিন দিয়ে দিলাম কারণ গ্লিমিপ্যারাইড ওজন বাড়ায়, ডায়াবেটিসের ওষুধ। লিরাগ্লুটাইড এবং এম্পাগ্লিফ্লজিন ওজন কমায়। মেটফরমিন ওয়েট নিউট্রাল, মেটফরমিন রেখে দিলাম। মেটোপ্রোলোল ওজন বাড়ায়, বিটা ব্লকার ওজন বাড়ায়। নেভিভলোলে চেঞ্জ করে দিলাম কারণ নেভিভলোর মেটাবলিক ইফেক্ট নাই, এটা ওজন বাড়ায় না, এটা কমায়। ওজন নিউট্রাল রাখে, কোনো মেটাবলিক ইফেক্ট নাই, সুতরাং এটা দিয়ে দিলাম। লোসার্টান পটাশিয়াম দিয়ে দিলাম, যেটা চলছিল সেটা চলবে, এটার সাথে ওজনের তেমন একটা সম্পর্ক নেই। তার মানে দেখতে পাচ্ছেন যে আসলে ওবেসিটি কিন্তু আসলে ওবেসিটি না, এর পেছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে। কেমন? আপনি তখনই একজন হেল্পফুল ডক্টর হবেন যখন আপনি ওবেসিটির কারণটা আপনি খুঁজে বের করার চেষ্টা করেন বিফোর প্রেসক্রাইবিং এনিথিং ফর দিস পেশেন্ট। তাহলে জেনেটিক কজ আছে অনেক কিছু, আমরা দেখালাম যে প্রেডারুলিন সিনড্রোমের মধ্যে জেনেটিক কজ, দিস আর কল্ড প্রাইমারি কজেস। সেকেন্ডারি কজেস কি আছে? নিউরোলজিক্যাল, যেমন ব্রেইন ইনজুরি, ব্রেইন টিউমার, ক্যারিয়ার ইরেডিয়েশন, হাইপোথ্যালামিক ডিজিজ, এন্ডোক্রাইন হাইপোথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম, গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি, হাইপোপ্যারাথাইরয়েডিজম, সাইকোলজিক্যাল ডিপ্রেশন ইত্যাদি ইত্যাদি। ড্রাগস, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, ওরাল কন্ট্রাসেপটিভস, অ্যান্টিসাইকোটিক্স, অ্যান্টিকনভালসেন্টস, গ্লুকোকর্টিকয়েডস, সালফোনাইলুরিয়া, গ্লিটাজোন, বিটা ব্লকারস, এরা সবাই কিন্তু ওজন বাড়ায়। সুতরাং এটা আমাদের খুঁজে বের করতে হবে যে আসলে আমরা কিভাবে ইয়ে করবো। আরেকটা ক্রেজ আমরা দেখতে পাচ্ছিলাম যে বাজারে পাওয়া যাচ্ছে কি ডায়াবেটিসের চাল, ডায়াবেটিসের আটা, কেমন? এটাকে কি বলে? লো জিআই রাইস, লো জিআই ফ্লাওয়ার্স, কেমন? এটার ব্যাপারে আসলে আন্তর্জাতিক গবেষণায় কি বলে? এখানে দেখা যায় যে in meta-analysis of trials comparing low and high glycemic index diets, there was a no significant difference in weight loss, lipids, anthropometric measurements and glycated hemoglobin. দেখেন সবাই যে দৌড়াচ্ছে যে বারডেম কর্তৃক স্বীকৃত চাল, কেমন? এরকম বাজারে বিক্রি করছে কি লো জিআই রাইস, কেমন? গ্লাইসেমিক ইন্ডেক্স রাইস, কেমন? অনেক দোকানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ইউটিউবের দোকান আছে, সেখানে পাওয়া যাচ্ছে। লো জিআই রাইসে কিন্তু ওজনও কমাবে না, কোলেস্টেরলও কমাবে না, তার কিন্তু অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট ভুঁড়ি টুড়ি কিছুই কমাবে না এবং তার HbA1c-ও কমাবে না। সুতরাং ডায়াবেটিক পেশেন্ট যদি আমরা কাড়াকাড়ি করে লো জিআই রাইস খাই, সেটা কিন্তু অর্থহীন হয়ে যাচ্ছে এবং সুগারও কমায় না, ফাস্টিং গ্লুকোজ। তাহলে কিভাবে আমরা ম্যানেজ করব? এই যে ওজন বাড়ছে মানুষের দিনে দিনে, সবার ওজন বাড়ছে, বিভিন্ন দেশে, সব দেশে ওজন বাড়ছে, কিভাবে কমাবো আমরা? তাহলে ফান্ডামেন্টাল অফ কেয়ার হচ্ছে ব্যারিয়াট্রিক সার্জারি। ফান্ডামেন্টাল কেয়ার হচ্ছে যে ডায়েট, এক্সারসাইজ এবং বিহেভিয়ারাল মডিফিকেশন, কেমন? আর তাতে যদি না হয় তখন ফার্মাকোথেরাপি এবং ব্যারিয়াট্রিক সার্জারি করতে পারি আমরা। তো ফার্মাকোথেরাপি হচ্ছে যখন
BMI 30 এর উপরে উঠে যাবে, অথবা BMI 25 এর বেশি এবং এর সাথে যে কোনো একটা কোমরবিডিটি থাকবে, তখন কিন্তু আমরা ডায়েট এক্সারসাইজের সাথে ফার্মাকোথেরাপি দিয়ে দিতে পারি। এবং থ্রু আউট দ্য রেঞ্জ অফ ওবেসিটি কিন্তু আমরা ডায়েট এক্সারসাইজ বিহেভিয়ারাল থেরাপি দিতে পারি। কেমন? তো ডায়েট কি করতে হবে? রিডিউসিং দ্য টোটাল ক্যালোরি। টোটাল ক্যালোরি কমায় নিয়ে আসতে হবে। আপনি প্রতিদিন 2000 ক্যালোরি খাচ্ছেন, সেটাকে কমিয়ে আপনি 1400 ক্যালোরি, 1500, মানে 500 কিলো ক্যালোরি ফ্রম দ্য রিকোয়ারমেন্ট। একটা পেশেন্টের যতটুকু রিকোয়ারমেন্ট তার থেকে 500 কিলো ক্যালোরি যদি কম খায়, তাহলে কিন্তু ওজন কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং ব্রিফ 24 আওয়ার্স ডায়েটের যখন পেশেন্ট আসবে, বলবে যে আমি কিছু খাইনি অথবা তেমন একটা খাই না, বলবেন যে ঠিক আছে আপনি লেখেন সকাল থেকে রাত পর্যন্ত কি খেলেন আপনি 24 ঘন্টায়। পেশেন্ট লিখলেই কিন্তু দেখবেন যে তার এটা বের হয়ে চলে আসছে যে সে আসলে কি খায় 24 ঘন্টায়। কাউন্সেলিং পেশেন্ট কি কাউন্সেলিং করবেন যে তার ক্যালোরিক, হাই ক্যালোরিক বেভারেজেস, কেমন জুস, কোক, এগুলো যেন না খায়, এবং সোর্স অফ আনওয়ান্টেড ক্যালোরিজ, পোর্শন কন্ট্রোল, সেলফ মনিটরিং, অ্যাডপ্টিং হেলদি এন্ড লং টার্ম অ্যাপ্রোচ। কেমন? শর্ট টার্ম অ্যাপ্রোচ করে এখনই ওজন কমায় ফেলি সেটা না করে একটা লম্বা সময়ের প্ল্যানিং করে দিতে হবে পেশেন্টকে। কেমন? বিভিন্ন রকম ডায়েট আছে, তার মধ্যে আমরা বলছিলাম যে আমরা 800 ক্যালোরি কম খাওয়া যাবে না, 800 ক্যালোরি বেশি খেতে হবে, এবং তার টোটাল ব্যালেন্স ডায়েট খেতে হবে। কেমন? এবং ফ্যাট ডায়েট খাওয়া যাবে না। ইন্টারন্যাশনাল রিকমেন্ডেশন হচ্ছে যে ফ্যাট ডায়েট। ফ্যাট ডায়েট মানে হচ্ছে ফ্যাশনেবল ডায়েট, ডায়েট ইনভলভিং আনইউজুয়াল কম্বিনেশন। তার মানে কি কেটো ডায়েটটা কি? আনইউজুয়াল কম্বিনেশন অফ ফুড এন্ড ইটিং সিকোয়েন্সেস, এরকম খাওয়া যাবে না। দিস আর ডেট্রিমেন্টাল টু হেলথ। এটা আমাদেরকে বুঝতে হবে এবং বোঝাতে হবে। সো এগুলো এগেইনস্ট দ্য নর্মস। সো যেটা হচ্ছে যে এর পরবর্তীতে আমরা যেটা বলতে চাই যে আমরা দুটো এক্সাম্পল দেখাই যে কিভাবে মানুষ মারা যায়। কেমন? দেখেন, খুব সিম্পল একটা কথা, যে হাইপোথাইরয়েডিজম খুব সহজ রোগ না, তাই না? সবাই জানেন যে হাইপোথাইরয়েডিজম খুবই সহজ রোগ, সহজ রোগ, এবং এটা চিকিৎসায় থাইরক্সিন দিবেন। তো থাইরক্সিন দিলে তো ভালো হবে সবাই, কিন্তু থাইরক্সিন দিলে মানুষ মারা যেতে পারে, এটা আপনার কখনো খেয়াল করেছেন অথবা শুনেছেন? তো অনেকেই শুনবেন, ইউ আর অল ব্রিলিয়েন্ট ডক্টরস, আপনারা জানবেন যখন থাইরক্সিন আমরা দিই তখন মেটাবলিক ডিমান্ড বাড়ে। মেটাবলিক ডিমান্ড যখন বাড়ে তখন বডিতে কর্টিসল বেশি দরকার পড়ে, এবং কর্টিসল যদি কারো কম থাকে, যেমন অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, কেমন? তখন কর্টিসলের ডিমান্ড বাড়বে কিন্তু কর্টিসল আসবে না, তখন কি হবে? পেশেন্ট অ্যাড্রেনাল ক্রাইসিসে যাবে, এবং থাইরক্সিন দেওয়ার সাথে সাথে কিন্তু তার উইদিন ডেইজ কিন্তু পেশেন্ট মারা যাওয়ার সম্ভাবনা আছে কার্ডিনাল ক্রাইসিস হয়ে। সুতরাং এটার অ্যান্সার হবে কি? এটা কিন্তু আপনারা অনেকেই পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিবেন, পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় দিস ইজ এ পেইড কোয়েশ্চেন, যে কখন আপনি থাইরক্সিন দিবেন না হাইপোথাইরয়েড থাকলেও। হাইপোথাইরয়েডিজম উইথ অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি থাকে, আপনি যদি স্টেরয়েড দেওয়ার আগে তাকে যদি থাইরক্সিন দেন, তাহলে কিন্তু পেশেন্ট মারা যাবে। হু ইজ গোয়িং টু ডাই আফটার স্টার্টিং কেটো ডায়েট? কেটো ডায়েট শুরু করার দিন অথবা উইকের মধ্যে কোন পেশেন্ট মারা যাবে? আপনারা তো চ্যাট, এখানে চ্যাট বক্সের অপশন আছে না হোস্ট? জি স্যার, আছে। পার্টিসিপেন্ট চ্যাট করতে পারে? আপনারা বলেন তো যে কেটো ডায়েট করার আমরা বিভিন্ন সময় শুনতে পান যে ও মারা গেল, তমুক মারা গেল। তো কে মারা যাবে আসলে কেটো ডায়েট করার ঘন্টা এবং সপ্তাহে অথবা দিন অথবা সপ্তাহের মধ্যে? কারা মারা যাবে কেটো ডায়েট করার ফলশ্রুতিতে উইদিন ডেজ অর উইকস অর আওয়ার্স ইভেন? কেমন? টাইপ আপনারা 1 অনেকেই জানেন। ডায়াবেটিস। ইয়েস, টাইপ 1 ডায়াবেটিস ইজ এ ভ্যারাইটি যেখানে কিন্তু ডেট্রিমেন্টাল এফেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ পেশেন্টরা কি করবে? ওষুধ-টষুধ বন্ধ করে কেটো শুরু করে দেবে। কেমন? এবং তার অ্যাসিডোসিস হওয়ার চান্সেস থাকবে। এবং যে একদম আরেকটা যে খুব সলিড অ্যান্সার আমি বলে দিই, সেটা হচ্ছে যাদের ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন ডিসঅর্ডার থাকবে। অনেক পেশেন্ট আছে কিন্তু যাদের ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন ডিসঅর্ডার থাকবে। ব্রিলিয়ান্ট ডক্টর উইল আইডেন্টিফাই ফার্স্ট দ্যাট কেটো ডায়েট কনফিডেন্টলি দেওয়ার আগে আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে তার ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন ডিসঅর্ডার আছে কিনা। কারণ ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন হবে, আপনি কার্বোহাইড্রেট বন্ধ করে দিলেন, ফ্যাট দিলেন, ফ্যাটটা কি হবে? কেটোন বডি তৈরি করে পেশেন্টকে এনার্জি দিবে, তাই না? যদি ফ্যাটও মেটাবলিজম না হইতে পারে, তাহলে কিন্তু তার কিন্তু কি হয়ে যাবে? সে কিন্তু মারা যাবে। কেমন? কারণ এই যে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন ডিসঅর্ডারে তার কিন্তু কোনো এনার্জির কোনো সোর্সই নাই। কেমন? তার কিন্তু সিভিয়ার প্রবলেম দেখা দেবে, মেটাবলিক প্রবলেম, পেশেন্ট মারা যাবে। কেমন? সো সারা পৃথিবীতে কিন্তু কেউ এরকম ভাবে মারা যাচ্ছেন কেটো ডায়েট করার পরে, বিকজ অফ দা, যারা ডক্টর কেটো ডায়েট প্রেসক্রাইব করছেন, দে আর নট দ্যাট মাচ প্রাডেন্ট আমি মনে করি। কেমন? তারা কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করে কেটো ডায়েট দিচ্ছেন, কিন্তু তা কিন্তু না। কেমন? তারা সময় নিচ্ছেন না, তারা ডায়াগনোসিস করার দিকে যাচ্ছেন না। কেমন? তারা সরাসরি কেটো ডায়েটে চলে যাচ্ছেন। কেমন? সো এটা একটা প্রবলেম। ঠিক আছে? সো এটা যারা আমাদের ব্রিলিয়ান্ট ডক্টর যারা শুনছেন, তারা ডেফিনেটলি এটা চিন্তা করবেন যে আমরা কেটো ডায়েট প্রেসক্রাইব করার আগে আমাদের অনেক চিন্তা করতে হবে। কেমন? তো
যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে বিহেভিয়ারাল মডিফিকেশন। তাহলে এই যে পেশেন্টদেরকে ম্যানেজ করার জন্য সবথেকে ইম্পোর্টেন্ট এবং সবথেকে কম সময় দিয়ে আমরা যেটার পেছনে, সেটা আমাদের যারা শুনছেন তাদেরকে চিন্তা করতে হবে যে ডায়েট এক্সারসাইজ আমরা বলে দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ আমরা বিহেভিয়ারাল মডিফিকেশন করতে পারছি না। কেমন? কারণ এনার্জি এক্সপেন্ডিচার কিভাবে করব? হাঁটাহাঁটি করে বেসাল থার্মাল রেট এবং অ্যাক্টিভিটি কারণ এনার্জি ইনটেক করব, ফুড ইনটেক। এখানে কিন্তু আমাদের বিহেভিয়ারাল মডিফিকেশন করার সুযোগ রয়েছে। কিন্তু যখন আপনি বিহেভিয়ারাল মডিফিকেশন না করে পেশেন্টকে বলবেন যে আসেন আপনি কম খান। কেমন? তখন বলবে যে আচ্ছা ডাক্তার সাহেব আপনারা তো এত পড়াশোনা করেন। তো এত পড়াশোনা ১০০ বছর ধরে মেডিকেল সায়েন্স অ্যাডভান্স হচ্ছে। আপনি যদি ট্রিটমেন্ট সব শেষে এসে আমাকে বলেন যে না আপনি খাবার-দাবার কমায় দেন। তাহলে কিসের আপনার মেডিকেল সায়েন্স, হ্যাঁ? এরকম কিন্তু অনেকেই রাগারাগি করবে আপনার সাথে যখন বলবেন। আইবিএস এ বলবেন যে আপনি দুধ খাইতে পারবেন না। পেশেন্ট এসে বলবে যে তাহলে আপনি কিসের ডাক্তার? আমি যদি দুধই না খাইতে পারলাম তাহলে আমার চিকিৎসা করে লাভ কি? তাই না? এরকম ভাবে পেশেন্ট আপনার সাথে আর্গুই করবে যদি আপনি আ পেশেন্টকে আগে আ বিহেভিয়ারাল মডিফিকেশন তাকে একটু কাউন্সেলিং না করতে পারেন। এবং সবাই কি চায়? কুইক কেমন? এখনই আমার ওজন কমাইতে হবে। আমার ১০ দিনের মধ্যে ১৫ দিনের মধ্যে ওজন কমাইতে হবে। শেপ নষ্ট হয়ে যাচ্ছে। আমার এটা আছে, সেটা আছে সামনে। আমার ওজন কমাইতে হবে। ডিপ্রেশন এ পড়ে যাচ্ছি। এই কুইক করতে গিয়ে ফ্যাট ডায়েট তার মানে হচ্ছে যে কুইক করতে গিয়ে আমরা কেটো ডায়েট করে ফেলতেছি এবং কেটো ডায়েট করলে কি হচ্ছে? কেটো ডায়েট করার পরে দেখেন পেশেন্ট কিন্তু কুইকলি শুকিয়ে যাচ্ছে এবং যখন কেটো ডায়েটের এই ইফেক্ট শেষ হয়ে যাচ্ছে অথবা পেশেন্ট ইয়ে করতে পারছে না, আইদার পেশেন্ট খুব খারাপ হয়ে যাচ্ছে অথবা এটা ছেড়ে দেওয়ার পরে পেশেন্ট অনেক মোটা হয়ে যাচ্ছে। কেমন? এটাকে কি বলি আমরা? রেসিডিভিজম। রেসিডিভিজম হচ্ছে যে সাপোজ একটা ক্রিমিনালকে আপনি জেলে আটকালেন, তাকে সাজা দিলেন। সেই ক্রিমিনাল কিন্তু জেল থেকে বের হয়ে কিন্তু আবার ওই একই অপরাধ করবে। কেমন? রিপিটিশন অফ দিস ক্রিমিনালিজম। কেমন? এটাকে বলে রেসিডিভিজম। এইখানেও কিন্তু এই ডায়েট এই সাইকেলের মধ্যে কিন্তু এই রেসিডিভিজম কাজ করে। কেমন? 80% পেশেন্ট কিন্তু 80% ক্রিমিনাল কিন্তু বের হয়ে আবার ক্রাইম করবে। কেমন? যতই তাকে শাস্তি দেন। ঠিক সেরকম এখানে কিন্তু এটা পেশেন্ট করতে চাইবে না যদি সবাই মনে করে যে আমি মনে হয় চেষ্টা করলে হয়ে যাবে। তো আমি আমার তেমন কিছু করার দরকার নেই এবং কি হয়? আ প্ল্যাটুতে পৌঁছায় যায়। কেমন? প্ল্যাটুতে পৌঁছায় যায়। ১ম কয়েক কেজি ওজন লুজ করার পরে পেশেন্ট কিন্তু এই প্ল্যাটু এ চলে যায়। তখন আর কমতে চায় না। আচ্ছা মাত্র ৫ কেজি কমলো, আমার তো হচ্ছে না। আমার তো টার্গেট এখানে চলে যাওয়া। কেমন? মাই গোল ইস টু গো ওভার দেয়ার। কেমন? আমি একদম 0 ফিগার বানাইতে চাই। হচ্ছে না কেন ডাক্তার সাহেব? এবং আল্টিমেটলি প্লেটোতে যাওয়ার পরে তখন ব্লেম করছে নিজেকে। ব্লেম করে ডাক্তারকে আপনার কাজ হচ্ছে না এবং সবাইকে ব্লেম করবে। কিন্তু এখানে কিন্তু আমাদের কাজ করার সুযোগ রয়েছে এবং টার্গেট বিহেভিয়ার থেরাপি করলে ফুড ইনটেক এবং অ্যাক্টিভিটি পেশেন্ট কিন্তু বাড়বে। কেমন? এবং বিহেভিয়ার থেরাপির কয়েকটা স্টেপ আছে। কেমন? যেটা হচ্ছে সেলফ মনিটরিং, প্রবলেম সলভিং, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট, স্টিমুলাস কন্ট্রোল, স্ট্রেস ম্যানেজমেন্ট। আমি দেখাবো কিভাবে আপনি ম্যানেজ করবেন পেশেন্টকে। এটা কিন্তু খুবই সহজ। পেশেন্টকে একটুখানি কাউন্সেল করা যে হ্যাঁ, এটা করলে আপনি কিন্তু ভালো থাকবেন। তো সোশ্যাল সাপোর্ট এবং কগনিটিভ রিকনস্ট্রাকশন। এটা কিন্তু একটা ডায়েট না। দিস ইস নট এ ডায়েট। এটা হচ্ছে বিহেভিয়ারাল মডিফিকেশন। একটু যদি আপনি পয়েন্ট গুলো মনে থাকেন, ২ টা মিনিট যদি এক্সট্রা দেন তার জন্য তাহলে কিন্তু আপনি সাকসেসফুল ডক্টর হবেন এবং আপনি সাকসেসফুল ওয়েতে ইন্টারন্যাশনাল রিকমেন্ডেড ওয়েতে এবং আপনি হেলথি ওয়েতে কিন্তু আপনি পেশেন্টের ওজন কমাইতে পারবেন। তাইলে ১ম টার্গেট হচ্ছে নিউট্রিশনাল এডুকেশন। কিভাবে দিবেন নিউট্রিশনাল এডুকেশন? বলবেন যে এই খাবারের মধ্যে এটা আছে, এটা হেলথি ডায়েট, এটা আনহেলথি ডায়েট। তাকে বুঝাইতে হবে। কেমন? কি করতে হবে? ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য তাকে আপনি এনকারেজ করবেন। কেমন? এবং অ্যা অ্যা যারা এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি ধরে রেখেছে তারা কিন্তু ৫ থেকে ৭ বছরের মধ্যে কিন্তু আপ টু 33 কেজি পর্যন্ত ওজন রেফারেন্স দেখতে পাচ্ছেন আপনারা চাইলে নেটে গিয়ে হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল জার্নাল ক্লিনিক্যাল নিউট্রিশন কেমন? এখানে কিন্তু পাবলিশড হয়েছে ২০০৫ সালে বহু আগের কথা যে আপনি হাঁটা যদি ধরে রাখতে পারেন পেশেন্টকে একটু কনভিন্স করতে পারেন তাহলে কিন্তু কাজ হয়। সেলফ মনিটরিং কেমন? সবাই আরাম করে ওজন কমাতে কেমন? কিন্তু হয় না। ঠিক আছে? সেলফ মনিটরিং আপনি প্রতি সপ্তাহে ওজন মাপবেন। কেমন? এবং সিস্টেমেটিক রিভিউ অফ 22 স্টাডি কিন্তু এখানে দেখেন আপনারা এটা তুলে রাখতে পারেন এবং এটা আপনি ইয়ে করলে দেখতে পাবেন এই দেখাচ্ছে যে যারা সেট করে আমি সারাদিন খেলাম, আমার ওজন সপ্তাহে আপনি হিসাব করেন কতটুকু কমলো। যদি এই খালি ট্র্যাকিংটা আপনি রাখেন, এই যে এই চার্টটার মতো ফিল আপ করেন কতটুকু খেলাম, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হয়ে যাবেন। এবং স্টিমুলাস কন্ট্রোল কেমন? খাবারের দোকানের আশেপাশে দিয়ে যাওয়াটা আপনি এভয়েড করবেন। কেমন? ঠিক আছে? দরকার লাগলে মাঠে বসে আড্ডা দেন। ক্যান্টিনে বসে আড্ডা দিলে কি হবে? আপনার একটু পর, পর এই সিঙ্গারা নিয়ে আয়, এই সামোসা নিয়ে আয়, এই পুরিটা নিয়ে আয়, কেমন? চা নিয়ে আয়, খাওয়া হয়ে যাবে, কেমন? সো আড্ডাটা মাঠে দেন, আপনি ক্যান্টিনে না দিয়ে, কেমন? সো
আরেকটা কি করতে হবে স্টিমুলাস কন্ট্রোল, সেটা হচ্ছে যে আপনি কনসেনট্রেট করেন খাওয়াটার ভেতরে। কেমন? আপনি খাচ্ছেন যে মনোযোগ দিয়ে আপনি মনোযোগ দিয়ে খান। কেমন? বাচ্চারা কি করে? আমরা এই YouTube দেখায় বাচ্চাদের খাওয়াই, হ্যাঁ? সহজে খেয়ে নিচ্ছে বাচ্চা, আরো খাবে, আরো খাবে। ও কিন্তু স্যাটিসফ্যাক্টরি ও কিন্তু টের পাচ্ছে না। কেমন? মা খুব খুশি বাচ্চা খাচ্ছে। টেলিভিশন দেখে খাওয়া নিষেধ। যদি টিভি দেখে খান তাহলে কিন্তু আপনার খাওয়া অনেক বেড়ে যাবে। কিন্তু আপনি দেখবেন যে কাজ করতে যদি করে খান, ফাইল ওয়ার্ক করতে খান তাহলে কিন্তু আপনার খাওয়া অনেক বেশি হয়ে যাবে। কেমন? সেজন্য ফোকাস করতে হবে খাওয়ার ব্যাপারে। এবং ইটিং স্টাইলটা কি হবে? আপনি ধীরে খাবেন। আপনার পেটে খাবারটা গেল, স্টমাক ডিসটেন্ডেড হবে, আপনার স্যাটিসফ্যাক্টরি আসবে, সময় লাগবে তো একটু। কেমন? তাড়াতাড়ি করে যদি তাড়াহুড়া করে খান তাহলে কিন্তু ওই ডিসটেন্ডেড হওয়ার সময়ের আগেই কিন্তু আপনার অনেক খাবার কিন্তু ইনজেস্ট করে ফেলেন। শুধু আস্তে খান। আপনার স্যাটিসফ্যাক্টরিটা কাজ করতে সময় লাগবে। এই সাইকেলটা আসতে সময় লাগে। কেমন? এবং এটা হচ্ছে যে খাবারের যে আম এবং খাবারের মাঝে আপনি পানি খেতে পারেন। শুরু করার আগে পানি খেতে পারেন। কেমন? এই ফিজিওলজিক্যাল সিগন্যালটা এবং এটা করবেন যে খাবারের যে আনন্দটা কেমন? এটা আপনি আস্তে চিবিয়ে খান। আপনি বুঝতে পারবেন এর মজাটা পাবেন এবং আপনার স্যাটিসফ্যাক্টরি সেন্টারটা স্টিমুলেট হবে আস্তে যদি খান। গপ করে যদি না খেয়ে। আর সেটিং দ্য রিয়ালিস্টিক গোল। আপনি মনে করবেন না যে আপনার ১০০ কেজি আছে আপনাকে ৫০ কেজি যেতে হবে। রিয়ালিস্টিক গোল কি? ৫ থেকে ১০% যদি আপনি ওয়েট লুজ করেন তাহলে কিন্তু আপনি অল দ্যা মেটাবলিক বেনিফিটস আপনি পেয়ে যাবেন। যেমন যখন পেশেন্ট ৫ থেকে ১০% ওয়েট লুজ করলো, আস্তে তাকে নতুন একটা টার্গেট দেন। ওকে আপনাকে আমি নতুন একটা টার্গেট শুরুতে যদি বলেন আপনার ৫০ কেজি ওজন কমাতে হবে। কারণ নাহলে আপনার নরমাল ওয়েট এ যাচ্ছে না। কেমন? আপনার নরমাল বিএমআই এত। আপনি এই করেন, সেই করেন। পেশেন্ট কিন্তু ৫ কেজি ওজন কমানোর পরে পেশেন্ট ফ্রাস্ট্রেট হয়ে যাবে। আসলে আমার তো হচ্ছে না। তার মানে হচ্ছে কি চিকিৎসা হচ্ছে না। এটাতে আসলে কোন কাজ হয় না। আচ্ছা বাদ দিই। কেমন? এবং পেশেন্ট কি মনে করে? এই যে এই যে কমছে, কেমন? এই কার্ভটা দেখেন আপনারা কমছে এইভাবে কমতে থাকবে। আসলে কিন্তু এটা প্ল্যাটো ফেজ আছে। এটা আমাদেরকে বুঝাতে হবে পেশেন্টকে যে প্ল্যাটো ফেজ আসবে আপনি ধরে রাখতে হবে আপনাকে। কেমন? এবং রিইনফোর্সমেন্ট। তাকে একটু কিছু ইনসেনটিভ দেন। কেমন? পেশেন্ট যদি আসে, যদি ৫ কেজি ওজন কমে আসে তাহলে আপনার কাছে ডাক্তার থেকে ওষুধ কোম্পানি দেয় না, প্যাড দেয়, কলম দেয়। তো আপনি যখন দেখলেন পেশেন্ট ৫ কেজি ওজন কমে আসছে তাকে ২ টা প্যাড গিফট করেন। ওকে। আপনি অনেক ভালো ওয়েট লুজ করেছেন। আপনি অনেক ভালো চেষ্টা করেছেন সেজন্য আপনাকে আমি এই গিফটটা দিলাম। কেমন? এরকমভাবে তাকে একটা ইনসেনটিভ দেন। সোশ্যাল সাপোর্ট দরকার। কেমন? সবাইকে একসাথে মোটিভেট করতে হবে, ফ্যামিলি নিয়ে আসতে হবে এবং যাদের সোশ্যাল সাপোর্ট আছে আশেপাশের মানুষ যদি বলে যে, "হ্যাঁ, তোমার দেখতে কেমন দেখা যায়, মুখটা ভেঙে গেছে। হ্যাঁ, তুমি তো মনে হয় শুকায় গেছো। মনে হচ্ছে তোমার কোনো বড় অসুখ-বিসুখ হয়েছে। কেমন? যাও ভালো ডাক্তার দেখাও। তোমার তো খুব খারাপ অবস্থা।" হ্যাঁ? এরকম বললে কিন্তু পেশেন্ট কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। অনেক পেশেন্ট এসে বলে, "ডাক্তার আমি যা ছিলাম তাই করে দেন।" কেমন? আর ফ্যামিলি স্পাউস কে যদি একসাথে কাউন্সেলিং করতে পারেন, তো যে স্টাডি গুলো ২০০৪ সালে স্টাডিটা পাবলিশ হয়েছে। এবং হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট এবং ইন্টারন্যাশনাল জার্নাল ওবেসিটি লন্ডন থেকে পাবলিশ হয়েছে। ওয়াইফ কে যদি একসাথে আপনি কাউন্সেলিং করেন তাহলে কিন্তু আপ টু 4 কেজি পর্যন্ত ওজন এক্সট্রা কমে। ওয়াইফ ছাড়া শুধু হাসব্যান্ড কে যদি আপনি কাউন্সেলিং করেন তাহলে ৩ কেজি ওজন আরো বাড়ে। কেমন? সেজন্য ফ্যামিলি কাউন্সেলিং করতে হয়। কেমন? ফ্যামিলি সাপোর্ট দেয়। ঠিক আছে? এটা দরকার। কেমন? আর কগনিটিভ রিঅ্যাসেসমেন্ট কেমন? বলতে হবে যে হ্যাঁ, আমি চেষ্টা করছি আমার হয়ে যাবে। কেমন? পজিটিভ থিংকিং। আমি চেষ্টা করছি ডাক্তার সাহেব বলেছেন সুতরাং হয়ে যাবে। কোন অসুবিধা নেই। একটু সময় নেই। এরকমভাবে নিজেকেই কিন্তু এই কগনিটিভ রিকনস্ট্রাকশন, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বলে। সাইকিয়াট্রিস্টরা অনেক খুব ভালো দেন। কেমন? আমি অত ভালো এগুলো বুঝি না কিন্তু এই হেলথ গুলো কিন্তু আমাদের জানা আছে এবং আপনারা সবাই প্র্যাকটিস করবেন। কেমন? আরেকটা প্রবলেম সলভিং। এখন বুফে যাচ্ছেন, তাই না? বিভিন্ন রকম কনফারেন্সে আমরা যাই। বুফেতে কত খাবার, কেমন? কি খাবো, কতটুকু খাবো? এটা ডিপেন্ড করবে আপনার নিজের উপর। কেমন? আপনি ম্যানেজ করা শিখবেন। যে আগে একটু সালাদ খেলেন। তারপরে আগে একটু নন ক্যালোরিক যেগুলো আছে, কম ক্যালোরি সেগুলো খেলেন। তারপরে আপনি রাইসের বোলটার দিকে যান। কেমন? যদি শুরুতেই রাইস আর পুডিং আপনি নিয়ে নেন তাহলে দেখবেন যে অনেক বেশি খাওয়া হচ্ছে এবং না বলা শিখতে হবে। কেমন? না বলা শিখতে হবে যে আমি আ ব এই খাবারটা আপনাকে এগিয়ে দিয়ে সবাই আপনার আদর করে খাওয়াবে। হ্যাঁ, ডাক্তার সাহেব আসছেন খান। হতে গেলেন আপনাকে আগায় দিবে ডাক্তার সাহেব খান। কেমন? সো না বলা শিখতে হবে। বিভিন্ন অজুহাত আপনি তাড়া করবেন যে আমার আজকে পেটটা ফুল অথবা আমার একটু ওই গ্যাস হচ্ছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। বিভিন্ন অজুহাতে আপনি চেষ্টা করবেন যে না বলা। ঠিক আছে? এটা আপনাদেরকে শিখতে হবে এবং স্ট্রেস ম্যানেজমেন্ট যত স্ট্রেসটা উঠাবেন, ডিপ্রেশন এ ভুগবেন, এনক্সাইটি তে ভুগবেন, বেশি খাবার খেয়ে স্ট্রেস রিলিফ করার চেষ্টা করবেন এরকম ভাবে। যেমন আদনান সামির হয়েছিল। কেমন? ও কিন্তু স্ট্রেস রিলিফ করার জন্য কিন্তু বেশি খেত। তো যখন পেশেন্ট দেখবেন যে
অ্যাটেন্ডেন্স করছে না, পেশেন্ট আপনার কথা শুনছে না, ওকে কি আপনি গালিগালাজ করবেন? ওকে কি আপনি বকা দিবেন? না। সেটা করলে কিন্তু পেশেন্ট ডিজার্টেড হয়ে যাবে। কি করতে হবে? ডু নট টেক পেশেন্টস বিহেভিয়ার পার্সোনালি। কারণ হ্যাঁ, আপনি পারেন না। হ্যাঁ, আপনি চেষ্টা করেন নাই। না, আপনার কোনো চেষ্টা নাই। আপনার দিয়ে হবে না। এরকম ভাবে বলা যাবে না আসলে। কেমন? যেটা করতে হবে পেশেন্টকে বলতে হবে যে, "ওকে, আমার মনে হয় যে পুরা প্ল্যানিংটা একটু অসুবিধা ছিল। আসেন নতুন করে আমরা একটা প্ল্যানিং করি।" কেমন? সবাই তো পেরেছে, আপনিও পারবেন। এরকম ভাবে বলতে হবে। ডু নট ক্রিটিসাইজ দ্য পেশেন্ট। কেমন? ঠিক আছে? ক্রিটিসাইজ করলে তার কিন্তু আত্মসম্মানে বাঁচবে এবং সে দেখবেন যে রণে ভঙ্গে, "না, আমি আর করবোই না এটা। আমি এত মান-সম্মান চলে যাচ্ছে। আমার ডাক্তার সাহেব এসব কথা বলেছে। হ্যাঁ, যে আপনি লোভী, আপনি খান বেশি ইত্যাদি, ইত্যাদি। এটা আমি যাবোই না।" এরকম ক্রিটিসাইজ করা যাবে না। আইডেন্টিফাই অবস্টাকল, কেন সে পারছে না? তার কি অফিসের প্রবলেম? তার বাসায় রান্না-বান্নার প্রবলেম? কি হোটেলে খেতে হচ্ছে? কি প্রবলেমটা? হ্যাঁ, অবস্টাকল গুলো একটু আইডেন্টিফাই করেন। নাকি ওয়াইফ কে অথবা হাসব্যান্ড বলছে, "না, তুমি কম খেয়ে ইয়ে হয়ে যাবা। তুমি সুগার আছো, তুমি অসুস্থ হয়ে যাবা।" কেমন? বাসা থেকে তাকে বাধা দিচ্ছে। অবস্টাকল গুলো কোথায়? সেটা আইডেন্টিফাই। ডিটারমাইন দ্য how obstacles can be handled এবং acknowledge the difficulty behavior changes and provide encouragement এ করতে হবে এবং নতুন একটা প্ল্যান দিতে হবে পেশেন্টকে। কেমন? স্ট্রেস ম্যানেজ করতে শিখতে হবে। আপনারা জানেন যে ক্রনিক ডিজিজ গুলা, মেটাবলিক ডিজিজ গুলার 80% কিন্তু প্রিভেন্টেবল। আপনি যদি স্ট্রেসটা ম্যানেজ করতে পারেন, আপনি ব্যস্ততা কমাতে পারেন, তাহলে কিন্তু এই ক্রনিক ডিজিজ আপনি ম্যানেজ করতে পারবেন। স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে হবে। কেমন? আপনি যদি মুসলিম হয়ে থাকেন নামাজ পড়বেন, আপনি যদি হিন্দু হয়ে থাকেন আপনি প্রার্থনা করবেন। ভালোবাসতে শিখতে হবে। কেমন? আপনার গুড রিলেশনশিপ গ্রো করতে হবে। সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। ফিজিক্যাল এক্টিভিটিস করতে হবে। Feed your soul and your hunger for living. কেমন? আপনার মনের ক্ষুধাটাও কিন্তু মিটাতে হবে। কেমন? সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কেমন? স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন। আর কি করতে হবে? আপনাকে যখন দেখবেন যে ডায়েট, এক্সারসাইজ, হ্যাবিচুয়াল বা আপনার ফিজিক্যাল এক্সারসাইজ এবং বিহেভিয়ারাল থেরাপি হচ্ছে না, তখন the drugs and other things will come into picture. তখন কিন্তু ওষুধ আপনাকে হেল্প করবে। যখন আ এটা কিন্তু এই স্টাডি গুলো দেখাচ্ছে যে আপনি যখন আ বিহেভিয়ারাল থেরাপি যখন এড করবেন, কেমন? তখন কিন্তু কিছুটা আগায়। তারপরেও যখন ম্যানেজ করতে পারছেন না, তখন আপনি ওষুধ এড করে দিবেন। কেমন? ওষুধ এড করলে দেখেন এই স্টাডিটা দেখাচ্ছে যে ওষুধ এড করার পরে, কারণ এগুলো কাজ করে না কেন? কারণ হচ্ছে গ্রেলিন হরমোন আছে, হাঙ্গার যেগুলো বাড়িয়ে দেয়। যখন আপনি আ বা ইয়ে করবেন, যখন আপনি ওজন কমায় ফেলবেন, কেমন? যখন কম খাবেন তখন কিন্তু এই হরমোন গুলো কিন্তু এই সার্কুলেশন এ চলে আসবে। কিন্তু আপনার অ্যাপেটাইট বাড়াবে। হাইপোথ্যালামিক সেট পয়েন্ট আছে। ও চাইবে সবসময় আপনাকে আগের ওজনে নিয়ে যাইতে। কেমন? সবসময় কেমন? যেমন GLP-1 কমে যাবে, হ্যাঁ? তারপরে আ সিসিকে কমে যাবে, গ্রেলিন বেড়ে যাবে। কেমন? বিভিন্ন রকম ইনসুলিন কমে যাবে, লেপটিন কমে যাবে ওজন কমানোর পরে। আপনাকে চেষ্টা করবে সে আগের ওজনে ফেরত নিয়ে যেতে। কেমন? আপনি আসলে ডায়েট এক্সারসাইজ করে বেশি দূর আগাতে পারছেন না। তখন আপনাকে কিন্তু যেটা করতে হবে, ড্রাগ এ চলে আসতে হবে। কেমন? যখন এগুলো ফেইল করে যাবে, তখন ড্রাগ এ আসলে আপনারা দেখবেন যে ফার্মাকোথেরাপি যখন দিবেন, তখন কিন্তু সবকিছু কম্বাইন করলে দেখেন এগুলো কিন্তু তার আগের জায়গায় প্লেটুতে ফেরত যাওয়ার চেষ্টা করছে। কেমন? শুধুমাত্র ডায়েট এক্সারসাইজ। তখন আপনি যখন ড্রাগ এড করলেন তখন কিন্তু ওজনটা কমে এটা কিন্তু মেইনটেইনড হচ্ছে। সুতরাং এটা আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে? এবং এই যে ওজন কমানোর ওষুধ যদি আমরা এড করি তাহলে কিন্তু at the end of the day আপনি ওজনকে ধরে রাখতে পারবেন। এবং এগুলো নিয়ে অনেক স্টাডি হয়েছে। অনেকগুলো ড্রাগ আছে যেগুলো FDA অ্যাপ্রুভ করেছে। অর্লিস্ট্যাট, ফেন্টোমাইড, টোপেরামাইড, তারপর হচ্ছে লরকেসেরিন, নালট্রক্সেন, বুপ্রোপিয়ান, লিরাগ্লুটাইড। আমাদের পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার কোয়েশ্চেন, আমি যখন পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা নিই আমি কিন্তু কোয়েশ্চেন আউট করে দিলাম। আমি কিন্তু জিজ্ঞেস করি যে, "What are the FDA approved anti-obesity drug?" These are all FDA approved anti-obesity drugs. তার মধ্যে বাংলাদেশে ২ টা পাওয়া যায়। অর্লিস্ট্যাট এবং রিলাগ্লুটাইড এগুলো কিন্তু বাংলাদেশে পাওয়া যায়। আমাদের অনেক পেশেন্ট ইউজ করছে এবং they are getting the benefits. ঠিক আছে? আর যখন এগুলোতেও হবে না, তখন ব্যারিট্রিক সার্জারি will come into picture. তখন ৪০ এর বেশি BMI হয়ে যাবে অথবা ৩৫ এর বেশি BMI with comorbidity তখন আমাদের দেশের সার্জনরা কিন্তু এখন ট্রেইনড আপ হচ্ছেন। ব্যারিট্রিক সার্জারি তারা করছেন। আস্তে, আস্তে তারা ট্রেইনড আপ হচ্ছে এবং ভালো ব্যারিট্রিক সার্জারি করা শুরু করেছেন এবং এগুলো বিভিন্ন ড্রাগের ডোজ দেখানো হয়েছে। আপনারা দেখে নিয়েন ডোজ। আ তো আগে যেরকম বলত যে শুধু রিস্ক ফ্যাক্টর গুলো ম্যানেজ করে, আমরা আগে ওবেসিটি ম্যানেজ করো তারপর রিস্ক ফ্যাক্টর ম্যানেজ করো। এভাবে বলছে কিন্তু কেমন? আমরা যদি একটু খেয়াল করি যে ইনসুলিন ওজন বাড়াচ্ছে, ওকে ইনসুলিন বন্ধ করে লিরাগ্লুটাইড, SGLT2 ইনহিবিটরস দিচ্ছি আমরা। কেমন? ওই ১ম দেখালাম যে আমি ড্রাগ চেঞ্জ করে কিন্তু কেস রিপোর্টে দেখালাম আমি। যে ড্রাগ চেঞ্জ করে কিন্তু আমরা এই পেশেন্টদেরকে আমরা ম্যানেজ করতে পারি। শেষ হয়ে যাচ্ছে প্রায় আমার প্রেজেন্টেশন। আমরা একটা কেস দিয়ে শেষ করতে চাই। বিলিভ ইট অর নট। এই কেসের নাম। আপনারা তো তখন অনেক ছোট ছিলেন হয়তো অনেকেই যারা
এই সিরিজ দেখেন নাই কেমন? আমরা ছোটবেলায় দেখতাম যে বিলিভ ইট অর নট, হ্যাঁ? ইউ অ্যাস্ক ফর ইট, এই ধরনের সিরিজ দেখাতো টেলিভিশনে, বিটিভির সামনে বসে থাকতাম আমরা। তো সেখান থেকে আমি নামটা নিয়েছি বিলিভ ইট অর। এই পেশেন্টটা আমার একটা পার্সোনাল পেশেন্ট, আমার চেম্বারের পেশেন্ট। কেমন? আলাউদ্দিন 39 ইয়ার্স, 250 কেজি ওজন তার। ক্যান ইউ বিলিভ? আমার জীবনে দেখা সবথেকে মোটা মানুষ এবং আমার জীবনে দেখা সবথেকে মোটা রোগী হচ্ছে ইনি। 250 কেজি। তার হাইট হচ্ছে 167 সেন্টিমিটার, বিএমআই হচ্ছে 88 কেজি পার মিটার স্কয়ার। ক্যান ইউ বিলিভ? স্বভাবতই 10 গুণ বেশি ডায়াবেটিস হবে মোটাদের, তারও ডায়াবেটিস হয়েছে এবং ডায়াবেটিস কন্ট্রোলে নাই। তো এই পেশেন্টের জন্য আমাদের কিভাবে তাকে বাঁচাবেন আমরা? সে কিন্তু মারা যাবে। তো দেখেন, যাদের বিএমআই 50 এর বেশি তারা কিন্তু 50% মানুষ কিন্তু 70 বছর বয়স পর্যন্ত রিচ করতে পারবে না এবং তাদের মোর্টালিটি কত বেড়ে, আমরা কার্ভ দেখিয়েছি কিভাবে বাড়ছে। এই পেশেন্টকে কিভাবে বাঁচাবেন আপনারা? আপনারা চ্যাট বক্সে লিখেন অথবা আপনারা বলতে পারেন, আনমিউট করে বলতে পারেন তার জন্য কি প্ল্যান আপনাদের? এই আলাউদ্দিন সাহেবকে বাঁচানোর জন্য কি প্ল্যান আছে আপনাদের হাতে? So আপনারা আনমিউট করে bariatric বলতে পারেন। surgery. এক্সেলেন্ট। বর্ষণ বণিক, আপনি ঠিক বলেছেন। ব্যারিয়াট্রিক সার্জারি ইজ দ্য চয়েস। 40 এর বেশি বিএমআই হয়ে গেলে ব্যারিয়াট্রিক সার্জারি। কেমন? কিন্তু পেশেন্ট যদি সার্জারি করতে রাজি না হয় তখন কি করবেন? অথবা আপনি ভালো ব্যারিয়াট্রিক সার্জন খুঁজে পাচ্ছেন না তখন কি করবেন? বর্ষণ। আর যারা আছেন আপনারা কমেন্ট করতে পারেন। স্যার কাউন্সিলিং করব পেশেন্টকে ব্যারিয়াট্রিক সার্জারি করার জন্য। তারপর যদি রাজি না হয় তো লাইফস্টাইল মডিফিকেশন, ড্রাগস চয়েস। ড্রাগ চয়েস। ওকে। দেখেন, এখানে বলেন এখন হোয়াট আর দ্য অ্যান্টি ওবেসিটি ড্রাগস? লিরাগ্লুটাইড কি অ্যান্টি ওবেসিটি ড্রাগ? ট্রু অর ফলস বলেন, রেসপন্স করেন। সে রাজি হয় নাই ব্যারিয়াট্রিক সার্জারি, তাকে কি দিব আমরা? অথবা আমি তাকে কি দিয়েছিলাম? লিরাগ্লুটাইড কি অ্যান্টি ওবেসিটি ড্রাগ? ইয়েস অর নো? ট্রু অর ফলস? Yes, True. sir. Okay, excellent. Zokayet Zerin, probably, right? জি স্যার। Yes, excellent. You are perfect. So, metformin, anti-obesity drug. Following are the No. anti-obesity. False. No. No, excellent. No. False. কিন্তু কিন্তু আপনারা তো খেয়াল করছেন তাই না রাকায়েত? যে জি স্যার। আমরা অনেকেই মেটফর্মিন খাই ওজন কমানোর জন্য, অনেকে মেটফর্মিন প্রেসক্রাইব করে ওজন কমানোর জন্য, খেয়াল করেছেন কিনা? কেমন? তো আজকে জি থেকে স্যার। এটা জেনে রাখেন, this is not an anti-obesity drug. Orlistat. Yes, Yes. or no? True. Yes, True or sir. false? Yes, sir. True, yes. Orlistat is an anti-obesity. বাংলাদেশে পাওয়া যায় liraglutide and orlistat. Naltrexone bupropion combination. True or false? True. আহাদ বলেন, ডক্টর আহাদ বলেন। True. Yes, true. Thank you very much. আমি জানি এখানে সব ব্রিলিয়েন্ট ডক্টরদের সমারোহ। Acarbose, true or false? No, weight Acarbose. friendly drug. Weight friendly drugs. You are correct, Sokayat. এটা ফলস হবে। এটা কিন্তু অনেকের ধারণা আছে অ্যাকারবোস খেলে ওজন কমে। আসলে এটা ওয়েট নিউট্রাল ড্রাগ, ওয়েট ফ্রেন্ডলি ড্রাগ। ওকে, তাহলে আমরা শেষ করতে চাচ্ছি টেক হোম মেসেজ দিয়ে। অ্যাভেইলেবল রিসার্চ। সো প্রথমেই হচ্ছে ওবেসিটি ইজ এ ডিজিজ, এটা মানতে হবে এবং ওবেসিটি একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, বাংলাদেশেও একটা প্রবলেম। অ্যাভেইলেবল রিসার্চ অন কেটোজেনিক ডায়েট ফর ওয়েট লস ইজ স্টিল লিমিটেড। এবং যেগুলো আমি স্টাডি পেয়েছি, টুকটাক স্টাডি, এগুলো অল্প সময়ে 12 সপ্তাহ 10 স্যার সপ্তাহ। আমি একটা কিন্তু কোশ্চেন, স্যার আপনি ওই আমি পেশেন্টকে কি কোয়েশ্চেন ট্রিটমেন্ট করার সময় দিব। দিয়েছিলেন স্যার? ওই পেশেন্টকে দিয়েছিলাম লিরাগ্লুটাইড এন্ড হি ইজ লুজিং ওয়েট লাইক এনিথিং। কেমন? সে ভালো ওজন লুজ করছে। কেমন? আমার অনেক পেশেন্ট আছে যারা 40 কেজি পর্যন্ত ওয়েট লুজ করেছে। পুরান ঢাকার বিরিয়ানি খাওয়া পেশেন্ট with this liraglutide along with diet, exercise and behavior modification. Behavior modification কথা ভুললে চলবে না, আদারওয়াইজ এটা ফেল হবে থেরাপি। কেমন? বিহেভিয়ার মডিফিকেশন, আমি যে স্টেপ গুলো বলছি 6টা স্টেপ, কেমন? এটা যদি না ফলো করতে পারেন তাহলে কিন্তু ইটস গোইং টু এ ফেইলার। আপনি যত ভালো ডাক্তারই হন, পেশেন্ট আপনার কথা শুনবে না। সো আমি অনেক সার্চ করেছি, কেমন যে এই লিটারেচার 12 সপ্তাহের বেশি আমরা পাইনি আসলে কেটোজেনিক ডায়েটের যে স্টাডি গুলো, এবং অনেক স্টাডি গুলো দেখেছি যেগুলো খুব অথেন্টিক জার্নালে পাবলিশড হয় নাই এবং এগুলো কুয়েত থেকে, মিডল ইস্ট থেকে এবং এই ধরনের আন্ডার ডেভেলপ কান্ট্রি থেকে এসছে, যেগুলোর রিলায়েবিলিটি অনেক কম এবং কোনো হাই ইম্প্যাক্ট জার্নালে কিন্তু এগুলো পাবলিশ হয় নাই। সুতরাং এবং এগুলোর মধ্যে যেটা ছিল, কোনো কন্ট্রোল ছিল না। কেমন? কেস কন্ট্রোল দিয়ে আমরা স্টাডি করি না, একটা কন্ট্রোল গ্রুপ রাখি, কেমন? সেরকম কিছু ছিল না। সো দিস আর নট স্ট্যান্ডার্ড স্টাডিজ যেগুলো বেনিফিট দেখাচ্ছে। কেটোজেনিক ডায়েট হ্যাজ বিন শোজ টু প্রোভাইড শর্ট টার্ম বেনিফিট। বারবার বলছি শর্ট টার্মে। দেখবেন যে 15 দিনে আপনার 10 কেজি ওজন কমে গেছে।
পেশেন্ট আরে এটাই তো খুঁজতেছিলাম। In some people, including weight loss, improvement of the total cholesterol, triglyceride কমা actually, not total cholesterol, blood sugar এবং blood pressure কমায় ফেলে। These effects are after 1 year, 1 বছর পরে স্টাডি করা হয়েছে যারা কেটো করেছে এবং যারা কেটো করে নাই তারা দেখা গেছে যে 1 বছর পরে যদি আপনি কম্পেয়ার করেন কেটোজেনিক ডায়েট, এটা কিন্তু আস্তে আস্তে এফেক্টটা কিন্তু ওয়েন আউট হয়ে যায়, আমরা বলেছি কেমন, ডিউ টু ডিফারেন্ট মেকানিজমস। সো 1 বছর পরে এই কেটো নন কেটো গ্রুপকে স্টাডি করা হয়েছে, দুইটা গ্রুপের মধ্যে ওজনের কিন্তু কোনো ডিফারেন্স নেই, নো সিগনিফিকেন্ট ডিফারেন্স, যারা কেটো করেছে এবং করে নাই। সুতরাং কেটো ডায়েট করে যে আপনি ওজন কমাতে পারবেন ইন দ্য লং টার্ম, এটার কোনো এভিডেন্স নাই। এবং স্টাডি বলছে, আপনি নিচে দেখবেন ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশন, ব্রিটিশ জার্নাল, ভেরি রেপুটেড জার্নাল, হাই ইম্প্যাক্ট জার্নাল, এখানে পাবলিশড হয়েছে, আপনি একটু পড়বেন কেমন, নাহলে কিন্তু আপনারা পেশেন্টরা দেখবেন যে আপনাকে কনভিন্স করে গেছে কেমন, পেশেন্ট বলবে হ্যাঁ আমি ভিডিও দেখেছি, অনেক পেশেন্ট ভালো বলেছে কেমন, অনেক ওজন কমেছে, ঠিক আছে আপনি ঠিক বলছেন না, ঠিক আছে এই জার্নালগুলো আপনারা পড়বেন, ব্রিটিশ জার্নাল নিউট্রিশন, আমাদের লিংক দেওয়া আছে। Mortality is increased when the carb content is less than 40%, the keto diet contains carbohydrate less than 10%, even 5% কোনো কেটোতে আছে কেমন। তাইলে স্টাডি গুলো বলছে যে যদি 40% এর নিচে কার্বোহাইড্রেট ডায়েট থাকে কোনো ডায়েটে, তাহলে মর্টালিটি বাড়বে কেমন। আর যদি 10% এর কম থাকে, তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে কতটুকু মর্টালিটি বাড়বে কেমন। আর কেটো ডায়েট ইনক্রিজেস ডেথ ফ্রম করোনারি আর্টারি ডিজিজ 51%, ব্রেন স্ট্রোক থেকে 50% এবং ক্যান্সার থেকে 35% মর্টালিটি বাড়াচ্ছে। This is published in the website of European Journal of Cardiology কেমন। আর স্টাডিজ গাইডলাইন ওয়ার্ল্ড ওয়াইড রিকমেন্ড কি করে, ক্যালোরি রেস্ট্রিকশন, আপনি কম খাবেন কিন্তু ব্যালেন্স ডায়েট খাবেন, সব কম্পোনেন্ট প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ওয়াটার এন্ড মিনারেলস সবকিছু কিন্তু ব্যালেন্স থাকে। ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, মোস্ট ইম্পর্টেন্ট বিহেভিয়ারাল মডিফিকেশন, এটার ব্যাপারে কিন্তু আমাদের কিন্তু অনেক কম, আমরা কম সময় দিই পেশেন্টকে, এটাও ট্রু কেমন, কোনো উপায় নেই, দরকার লাগলে একটা লোক রাখেন তাকে কাউন্সেলিং করার জন্য কেমন। মেডিকেশনস এবং ব্যারিয়াট্রিক সার্জারি, এই 5টা স্টেপ যদি আপনি ফলো না করেন তাহলে সাকসেসফুল হতে পারবেন না কেমন। কিন্তু আমি খুব অবাক হয়ে যাই, খুব দুঃখ পাই যখন আমাদের অনেক ডক্টর আছে যারা বেসিক্যালি কেটো ডায়েটের পক্ষে এবং কেটো ডায়েটের যে স্টাডিগুলো এগুলো ভালো করে না দেখে, ভালো করে না পড়ে এটার আর্গুমেন্টে চলে যায় কেমন, ভিডিও দেখে শুধুমাত্র। সো এখানে আমার আপত্তি। সবাইকে অনেক ধন্যবাদ, আসলে অনেক আপনারা ধৈর্য ধরে আমাদের এই লেকচার শুনলেন। আসলে আলোচনা করছিলাম সবার সাথেই, লেকচার না আসলে একটা ডিসকাশন আমি মনে করি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। যদিও 1 ঘন্টা হয়ে গেছে, আমি জানি না কারো ধৈর্যচ্যুতি ঘটালাম কিনা। তো the floor is now open for question and answer. Host, you can unmute everyone so that doctors can ask question, or আপনাদের কোনো কমেন্ট থাকলে আপনারা বলতে পারেন প্লিজ। স্যার আমাদের চ্যাট বক্সে কিছু কোশ্চেন আসছে, আপনি একটু যদি খেয়াল করেন। ওকে, চ্যাট বক্সে কোশ্চেন এসেছে। ও অ্যাটকিন ডায়েটের কথা আছে, ওকে। এটাতে কার্বোহাইড্রেট 10%, প্রোটিন এন্ড ফ্যাট আছে। এই ডায়েট কি কেটো ডায়েট একই? এখানে বলা হয়েছে ওবেসিটি তে সুপারভাইজ ক্যালোরিক ডায়েট করতে হবে, সুপারভাইজ লো ক্যালোরিক ডায়েট করতে হবে, কিন্তু কেটো ডায়েট বলে না, লো ক্যালোরি ডায়েট বলেছে। এবং অ্যাটকিন ডায়েট কি জিনিস? অ্যাটকিন ডায়েট হচ্ছে কেটো ডায়েটের মধ্যে দেয়ার আর 4 টাইপস অফ কেটো ডায়েট কেমন। এটার মধ্যে অ্যাটকিন ডায়েট আছে, তারপরে হচ্ছে বিভিন্ন রকম আজব নাম আছে, যেমন হচ্ছে যে আরো কিছু ডায়েট আছে, যেমন হচ্ছে যে কোয়েন ডায়েট আছে কেমন, এরকম 4টা নাম আছে, অ্যাটকিন, কোয়েন, তারপরে আরো কিছু কিছু ডায়েট আছে। 4 রকমের কেটো ডায়েট, মানে নামধারী কেটো ডায়েট আছে, যেগুলো ওয়ান অফ দ্য কেটো ডায়েট হচ্ছে অ্যাটকিন ডায়েট। অ্যাটকিন ডায়েট হচ্ছে মডিফাইড কেটো ডায়েট কেমন, এখানে 10% কার্বোহাইড্রেট। আপনি বুঝতে পারছেন যে যখন 40% এর কম কার্বোহাইড্রেট খাবেন তখন বাড়বে, সুতরাং অ্যাটকিন ডায়েটও কিন্তু অবসোলেট। এবং অ্যাটকিন আমি যেটা শুনেছি, আমি একটু দেখতে হবে, আমার যিনি এই ডায়েটের প্রবক্তা উনি নিজেই নাকি মারা গিয়েছিলেন অ্যাটকিন ডায়েট করে, আমি শুনেছি, আমি জানি না, আমার একটু দেখতে হবে, আসলে কমেন্ট করা ঠিক হচ্ছে না, যেটা আমি শুনেছি, আমার পড়ে দেখতে হবে। আর স্যার হোয়াট ইজ অ্যাবাউট ইন্টারমিডিয়েট ফাস্টিং? ওকে, ইন্টারমিডিয়েট ফাস্টিং এর ব্যাপারে কথা হচ্ছে যে এটা নিয়েও স্টাডি হচ্ছে। 2 রকমের ইন্টারমিডিয়েট ফাস্টিং আছে, একটা হচ্ছে যে আপনি অল্টারনেট ডে কেমন, একটা হচ্ছে যে অল্টারনেট ডে ফাস্টিং কেমন, আরেকটা হচ্ছে যে ক্যালোরিক ব্যালেন্স ইন্টারমিডিয়েট ফাস্টিং। 2 রকম ইন্টারমিডিয়েট ফাস্টিং, হ্যাঁ, অল্টারনেট ডে ইন্টারমিডিয়েট ফাস্টিং, ক্যালোরিক রেস্ট্রিকশন ইন্টারমিডিয়েট ফাস্টিং। তো এগুলোতে দেখা গেছে যে কোন স্টাডিতে দেখা গেছে যে ইন্টারমিডিয়েট ফাস্টিং এ কিছু কিছু হেলথ প্যারামিটার ইমপ্রুভ করে, যেটা আমাদের রমাদানে আমরা দেখেছি কেমন। এই স্টাডিগুলো এখনো
আন্ডারওয়ে, কেমন কোন স্টাডিতে দেখিয়েছে কিছু কিছু মেটাবলিক প্যারামিটার ইমপ্রুভ করে, কিন্তু ক্লিয়ারলি বলেছে যে কেন এই মেটাবলিক প্যারামিটার গুলো ইমপ্রুভ করছে ইন্টারমিটেন্ট ফাস্টিং এ, দিস ইজ নট ইয়েট ক্লিয়ার। অনেকগুলো হাইপোথিসিস দেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু চাইতে পাওয়া গেছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং এটা কিছু কিছু মেটাবলিক বেনিফিট দিচ্ছে, দ্যাট ইজ ট্রু। আরেকজন বলেছেন যে স্যার স্যার একটা সম্পূরক প্রশ্ন করি। স্যার প্লিজ। এই অটোফেজির যে ইয়াটা মানে কি ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ক্ষেত্রে অটোফেজির সম্বন্ধে স্যার আমরা শুনতে পাই অনেক কিছু, এবং যিনি ইন্টারমিটেন্ট ফাস্টিং এর কথা বলছে ইউটিউবে জনপ্রিয় একজন ডাক্তার, তো উনি কিন্তু এই জিনিসটাই তুলে ধরে আর কি বারবার অটোফেজির বিষয়টা। তো এই বিষয়টা আমরা জাপানের একজন বিজ্ঞানীর ইন্টারমিটেন্ট কথা জানি। ফাস্টিং এবং এটা একটা ফেনোমেনন, কেমন, কিন্তু অটোফেজি যেটা হচ্ছে যে এখানে কিন্তু যেটা হয় মেইনলি যেটা আমাদের ডিসফাংশন হচ্ছে সেটা কিন্তু অটোফেজি পার্ট অফ দ্য মেকানিজম, কেমন কিছু কিছু ডেড সেলকে এনগার্ড করছে, দ্যাট ইজ ট্রু, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে কেমন এটা একটা হাইপোথিসিস বেসিক্যালি অটোফেজি, কেমন এটা হাইপোথিসিস। কিন্তু এখন সারা পৃথিবীটা চলছে কিসের উপরে জানেন, সেটা হচ্ছে যে এভিডেন্স বেসড মেডিসিন, কেমন যে কোনো স্টাডি দেখাতে পাচ্ছে না যে অটোফেজি করে যে লং টার্ম কেউ বেনিফিট পাচ্ছে, কারো কার্ডিওভাস্কুলার বেনিফিট হচ্ছে, কেমন আপনি কি দিবেন, কেমন অটোফেজি করে আপনি তো দেখাতে হবে যে আপনি একটা স্টাডি করেন, ওকে আপনি এত পেশেন্টকে কেটো ডায়েট দিচ্ছেন, আপনি একটা স্টাডি করেন যে যেটা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকলের মধ্যে যে স্টাডি করেন যে এই পেশেন্টকে 1 বছর কেটো ডায়েট করে পেশেন্টকে এই কার্ডিওভাস্কুলার বেনিফিট আপনি দিতে পেরেছেন, কেমন তাহলে না সবাই মানবে, কেমন থ্যাংক ইউ স্যার। মানে অটোফেজি সম্বন্ধে আসলে ওরকম এভিডেন্স নাই এটা না না, ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উইথ ইউর স্টাডিজ, কেমন আপনি যদি একটা ভালো স্টাডি পাবলিশ করতে পারেন একটা হাই ইমপ্যাক্ট জার্নালে, সারা পৃথিবী আপনার কথা মেনে নেবে, কেমন ইউটিউবে মানুষকে মিসগাইড করা তো এটা তো ঠিক না, কেমন আপনি একটা হাই ইমপ্যাক্ট জার্নালে একটা স্টাডি পাবলিশ করেন, সারা পৃথিবীর মানুষ আপনাকে মেনে নিবে, কেমন আপনি দেখবেন যে আমেরিকাতে ইভেন অনেকে আছে যারা হচ্ছে যে কম পড়াশোনা করে, তারা কিন্তু এই ভিডিও দেখে দেখে কিন্তু তারাও কিন্তু এই কেটো ডায়েট করছে, অনেকে কেমন অনেকে আসছেন আমেরিকা থেকে, আত্মীয় স্বজন আসছেন যে হ্যাঁ অমুক কেটো ডায়েট করছে, ওইখানেও কিন্তু মানুষ যে খুব পড়াশোনা করে ইয়ে হয়ে যায় তা কিন্তু না, কেমন অনেক লোকজন আছে যারা অনেক কম পড়াশোনা করে শুধুমাত্র কাজ করে আর চলে, কেমন তারা কিন্তু অনেকে এই কেটো ডায়েট করছেন, কেমন দেখে আসছে মানুষ কেটো ডায়েট করছেন, কিন্তু দিস আর স্টাডিজ পাবলিশড বাই ইউএস। আমেরিকায় যারা পড়াশোনা জানার লোক, যারা সায়েন্টিস্ট, তারা কিন্তু এটার এগেইনস্টে, কেমন কিন্তু বিভিন্ন দেশের কিন্তু বিভিন্ন রকম এই হাইপোথিসিস কিন্তু তারা প্রচার করছে, কেমন হাইপোথিসিস প্রচার করছে। আপনি দেখবেন একটা ওয়েবসাইট আছে, ওনার নাম বললে আপনারা খুঁজে দেখতে পারেন, এরিক বার্গ, কেমন বিভিন্ন রকম মেকানিজম দেখান, কেমন কিন্তু কোথাও কিন্তু দেখাতে পারেন নাই যে লং টার্ম কোনো বেনিফিট পাওয়া গেছে, কেমন তো অনেকেই এগুলো নকল করছে, ভিডিও বানাচ্ছে, কেমন সো এগুলো আপনারা এজ এ সায়েন্টিস্ট আপনারা কিন্তু বায়াসড হবেন কখন, যখন দেখবেন যে হাই ইমপ্যাক্ট জার্নালে কোনো বেনিফিটের কোনো স্টাডি পাবলিশড হয়েছে, কেমন সো আমার মনে হয় এটা দিয়ে আপনারা মিসগাইডেড হবেন না। অনেক অনেক হাইপোথিসিস দেখাবে, এবার এটা ভালো হবে, ওইটা ভালো হবে, দিস আর অল হাইপোথিসিস, এটা কিন্তু প্রুফ করা যাচ্ছে না, কেমন প্রুফ করা যাচ্ছে না বাই লং টার্ম স্টাডিজ। ডাক্তারদের কনভিন্স করা তখনই সহজ হবে, ডাক্তারদের কনভিন্স করা তখনই ইজি হবে, কারণ ডক্টরস আর সায়েন্টিস্ট, তাদেরকে এত সহজে আপনি বোকা বানাতে পারবেন না, কেমন সাধারণ মানুষকে আপনি বোকা বানাতে পারেন, কিন্তু ডাক্তারদের বোকা বানানো কিন্তু অত সহজ না, কেমন তো ডাক্তাররা তখনই রাজি হবে, ডাক্তাররা তখনই কনভিন্সড হবে যখন আপনি স্টাডি পাবলিশ করবেন, যখন ইন্টারন্যাশনাল জার্নালে আসবে, যখন বাংলাদেশি জার্নালেও একটা ভালো একটা স্টাডি পাবলিশ করে দেখেন যে কার্ডিওভাস্কুলার মর্টালিটি ভালো হচ্ছে, কেমন সেটা তো আপনি পারছেন না। সো আপনি তো আমাদেরকে কনভিন্স করতে হবে না উইথ ইউর সায়েন্স, উইথ ইউর নলেজ, উইথ ইউর পাবলিকেশন, কেমন এটা তো পারছেন না। সুতরাং এত সহজে আমরা কিন্তু মেনে নিচ্ছি না, কারণ আমাদের হাতে এভিডেন্স আছে, আমাদের কাছে লং টার্ম 25 বছর ধরে যে স্টাডি হচ্ছে, কেমন এটা কিভাবে আপনি ইগনোর করবেন, কেমন 11 বছর ধরে যে 25,000 পেশেন্টের উপর স্টাডি হয়েছে সেটা আপনি কিভাবে ইগনোর করবেন। ইফ ইউ আর এ সায়েন্টিস্ট আপনি কিন্তু এই ঘটনাটিকে প্রবাহে কিন্তু ভাসাবেন না। আমি জানি যে বাংলাদেশের ডাক্তাররা অনেক ব্রিলিয়ান্ট, তারা দেশে যাচ্ছে বিদেশে যাচ্ছে, অনেক সুনাম কুড়াচ্ছে, এত সহজে কিন্তু তাদেরকে আপনি কনভিন্স করতে পারবেন না, কেমন থ্যাংক ইউ যারা স্যার। কেউ আরো কনভিন্স কিছু প্লিজ কোশ্চেন ডু ছিল দ্য আমাদের স্টাডিজ। এখানে। জি স্যার। স্যার উপরের দিকে এটা স্যার ছিল জি স্যার প্লিজ সঞ্জিদা হ্যালো জি স্যার। বলেন, আমি শুনতে স্যার আমার পাচ্ছি। একটা প্রশ্ন ছিল যে অবিসিটির কারণে পিসিওএস হওয়াটা এখন খুব কমন, কিন্তু আবার দেখা যাচ্ছে যে পিসিওএস এর বিভিন্ন হরমোনাল প্রবলেমের কারণে অবিসিটিটা কমানো যাচ্ছে না, মানে ওয়েটটা লস হচ্ছে না। স্যার এই ব্যাপারটা মানে এই ক্ষেত্রে কি কিটোজেনিক ডায়েট কোনো হেল্প করতে পারে কিনা, বা কিটোজেনিক ডায়েট না হলে অন্য কিভাবে এটার ওয়েট লসটা করা সম্ভব? আবার আরেকটা ওকে, দেখা থ্যাংক ইউ যাচ্ছে ভেরি যে মাচ। স্যার
স্যার জি আরেকটা বলেন। দেখা যাচ্ছে যে আমি নর্মাল বিএমআর এর চেয়ে রেগুলার যদি 400-500 ক্যালোরি কম নিচ্ছি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হাইপোথ্যালমিক অ্যামিনুরিয়া দেখা যেতে পারে। স্যার এই জিনিসটা কিভাবে সলভ করা যায়? Okay, thank you very much for a brilliant question, Sanjida. Really brilliant doctor. So, যেটা হচ্ছে যে মোটা হওয়ার জন্য PCOS হচ্ছে you are correct, but this is called second heat theory. যেমন এখানে দুটো হিট আছে কেমন আমাদের বডিতে, যেটা হয় পলিসিস্টিক ওভারি। একটা ফার্স্ট হিট হচ্ছে জেনেটিক হিট। আপনি যখন জন্ম হচ্ছে তখন আপনি আপনার অ্যানসেস্টার্স থেকে আপনি পাচ্ছেন যে আপনার জেনেটিক অ্যাবনর্মালিটি কেমন, এটা কিন্তু একটা জেনেটিক অ্যাবনর্মালিটি। দেখবেন যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে আপনার মা, দাদি, খালা, ফুফু এদের মধ্যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম আসছে এবং সেটা আপনার শরীরে আসছে। ফার্স্ট হিট হচ্ছে জেনেটিক্স থেকে আপনি পাচ্ছেন, আর সেকেন্ড হিট হচ্ছে যখন এনভায়রনমেন্টটাকে আপনি স্টিমুলেট করছেন। এনভায়রনমেন্টটা কি? সেটা হচ্ছে আপনি মোটা হয়ে যাচ্ছেন তখন, এনভায়রনমেন্টাল কারণে আপনি খাওয়া খাচ্ছেন, এক্সারসাইজ কম করছেন, মোটা হয়ে যাওয়ার কারণে এই যে ডিজিজটা এটা সারফেসে চলে আসছে কেমন, এটা সেকেন্ড হিট। তো আপনি যখন কম খাবার খাচ্ছেন তখন কিন্তু অ্যামিনোরিয়া হবে যখন আপনি এক্সট্রিমলি লো ডায়েট করবেন। রিকমেন্ডেশন হচ্ছে 800 কিলো ক্যালোরির কমে আপনি কিন্তু এই ডায়েট করতে পারবেন না কেমন, 800 কিলো ক্যালোরির নিচে কিন্তু রেকমেন্ড না। যখন আপনি 800 কিলো ক্যালোরির নিচে যাবেন তখনই কিন্তু আপনার হাইপোথ্যালামিক অ্যামিনোরিয়া হবে কেমন। আপনি যখন 800 ক্যালোরি থেকে 1400 কিলো ক্যালোরি, আপনার রিকোয়ারমেন্ট থেকে 500 ক্যালোরি কম খাবেন, আপনি কম খাচ্ছেন, আপনি খরচ করছেন বেশি, আস্তে আস্তে এটা ব্যাংক ব্যালেন্সের মতো অনেকটা কেমন। সো এটা কিন্তু আপনার কমে আসবে, ঠিক আছে। সুতরাং এখানে হাইপোথ্যালামিক অ্যামিনোরিয়া হওয়ার কোনো সুযোগ নেই যখন আপনি রিকমেন্ডেড অ্যামাউন্ট আপনি ক্যালোরি কার্টেল করবেন। এবং আলটিমেটলি দেখা যাবে যে হরমোনগুলো যখন ওয়েট গেইন করাচ্ছে পিসিওএস এ, এটা হচ্ছে যে সেকেন্ডারি পিসিওএস, নট প্রাইমারি পিসিওএস। আপনি যখন হাইপোথাইরয়েডিজম হচ্ছে তখন কিন্তু সেকেন্ডারি পিসিওএস হচ্ছে, আপনার যখন কুশিং সিনড্রোম হচ্ছে তখন কিন্তু সেকেন্ডারি পিসিওএস হচ্ছে। আপনি হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা করেন, হরমোন ঠিক হয়ে যাবে। আপনি কুশিং সিনড্রোমের থেকে কর্টিসল রিমুভ করে ফেলেন, আপনার হরমোনগুলো কমে যাচ্ছে কেমন, সেক্ষেত্রে আপনি ওজন কমাতে পারবেন খুব সহজে। সুতরাং পলিসিস্টিক ওভারি সিনড্রোমে কেটো ডায়েট ইজ নট রিকমেন্ডেড। পৃথিবীর কোনো গাইডলাইন আপনি পাবেন না। আপনি এসি গাইডলাইন দেখেন, আমেরিকান ক্লিনিক্যাল এন্ডোক্রাইন সোসাইটি ইউএস দেখেন, নাই। আপনি খুব চিন্তা ভাবনা করে গাইডলাইন, যারা আরসিওজি কেমন, রয়্যাল কলেজ গাইডলাইন কেমন, এনএইচএস গাইডলাইন দেখেন কেমন, যারা অনেক কম খরচের মধ্যে গাইডলাইন তৈরি করে, ইউকে বেসড গাইডলাইন, কারণ গভর্নমেন্ট তাদেরকে টোটাল খরচ বিয়ার করতে হয় কেমন, ওরা কিন্তু খুব কম খরচের গাইডলাইন তৈরি করে কেমন, তাদের গাইডলাইন দেখেন। পৃথিবীর কোনো গাইডলাইনই কিন্তু নাই যে কেটো ডায়েট করে আপনি পিসিওএস এর চিকিৎসা করবেন। সুতরাং বি উইথ দ্য সায়েন্স, আপনি ওজন কমানো ইজ ভেরি ইজি। আপনি যদি প্রোটোকলের মধ্যে থাকেন, আপনি ডায়েটারি মডিফিকেশন করবেন, আপনি এক্সারসাইজ করবেন, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে বিহেভিয়ারাল মডিফিকেশন, সেটা করবেন। তাতে যদি না হয় আপনি ওজন কমানোর ওষুধ দিবেন। আপনার পলিসিস্টিক ওভারি সিনড্রোম ইমপ্রুভ করতে বাধ্য কেমন, লট অফ পেশেন্টস, আমার অনেক পেশেন্ট আছে যারা they are getting improved, এবং my studies underway going to publish very soon। আপনি দেখতে পাবেন যে কিভাবে পেশেন্টরা কনভিন্সড হচ্ছে, ওজন কমাচ্ছে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম থেকে রিলিভড হচ্ছে, এবং তাদের কোনো মেডিসিন ছাড়াই ওভুলেশন হচ্ছে, এবং তারা আলটিমেটলি প্রেগন্যান্ট হচ্ছে উইদাউট মেডিকেশন কেমন। Thank you জি very স্যার, much, থ্যাংক ইউ Dr. স্যার, Sanjida, for a brilliant question. থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল আমাদের চ্যাট বক্সে, আপনি দেখতে পারেন, সেটা হচ্ছে ডেভিডসনের একটা রেফারেন্স দিয়ে একজন বলছে যে হ্যাঁ, সেটা আমি আলোচনা করলাম অলরেডি আমি আলোচনা করেছি যে Atkins diet is one form of keto diet and this is not recommended for weight loss কেমন। Atkins diet হচ্ছে one form of, 4 ধরনের কেটো ডায়েট আছে কেমন, এসডি কে বলি আমরা কেমন। 4 ধরনের কেটো ডায়েট আমরা বলেছি না, যে একটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড কেটো ডায়েট, একটা হচ্ছে সাইক্লিক কেটো ডায়েট, একটা হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে অপরচুনিস্টিক কেটো ডায়েট কেমন, আর একটা হচ্ছে হাই প্রোটিন কেটো ডায়েট। তো এসডিকে যেটা কেমন, স্ট্যান্ডার্ড কেটো ডায়েটের মধ্যে আবার 4 রকমের কেটো ডায়েট আছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাটকিন ডায়েট। আপনারা পড়বেন একটু, আপনি সবই দেখতে পারবেন, এভরিথিং ইজ দ্য নেট কেমন। এখন কিন্তু সবকিছু ওপেন, অনেক ভালো ভালো জার্নাল ইউ ক্যান ডাউনলোড কেমন, পড়তে পারেন কেমন। আপনারা পড়বেন, গো টু দ্য আর্গুমেন্টস, আপনাদের ফ্রেন্ডদের সাথে আর্গু করেন, বিতর্ক করেন, এভরিথিং উইল বি সলভড কেমন। আপনারা আর্গুমেন্ট করেন, আপনারা বিতর্ক করেন নিজেদের মধ্যে কেমন, তাহলে কিন্তু আমরা সলভ হবেন। আমি অনেক অনেক এখানে কিন্তু জার্নালের লিংক দিয়েছি কেমন। আমি দেখি ফেসবুকে অনেক সময় অনেকে চান যে আসলে কি হচ্ছে, এটা ভালো সেটা ভালো কেমন, এভিডেন্স চাচ্ছেন কেমন। এখানে কিন্তু শত শত জার্নালের আমি
রেফারেন্স দিয়েছি, কেমন? আপনারা ইউ ক্যান থ্যাংক ইউ স্যার। টেক দিস, স্যার এটা তো একটা ভিডিওতে এই থেকে প্রশ্ন যাবে। ছিল যে স্যার, স্যার আপনি ওই অ্যান্টি ওবেসিটি যে ড্রাগগুলোর কথা বললেন, স্যার এগুলো জি। কি নরমাল পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো? স্যার আপনি একটু মরবিড একটা পেশেন্টের ক্ষেত্রে ইউজ করছেন কারণ ওনার 250 কেজি ছিল। কিন্তু নরমাল একটা পেশেন্ট যখন আমার কাছে মানে একটা বিএমআই ধরেন 30 নিয়ে আসলো, সেই ক্ষেত্রেও কি আমরা এগুলো ইউজ করতে পারবো স্যার? অফ কোর্স আপনি বা ইউজ এগুলোর করতে কি পারবেন। আসলে বিএমআই 30, মানে এগুলো হ্যাঁ, স্যার বিএমআই অনেক 30 দামি? হলে আপনি ইউজ করতে পারবেন তো। জি স্যার। স্যার এগুলা যেরকম দামি ওষুধ মানে আমাদের আসলে পেশেন্ট এই কমপ্লায়েন্স এর দিক থেকে চিন্তা করে এগুলো ইউজ করাটা মানে কতটুকু ইয়া হবে? মানে অনেক ইয়াটা আসে বা অনেক এন্ডোক্রাইনোলজিস্ট অনেক সময় বলেন যে আসলে এগুলোর খুব বেশি একটা মানে রোল নাই বা এরকম ইয়েটা আরকি। তো সেই ক্ষেত্রে আমরা স্যার এগুলো ইউজ করব কিনা? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি আর বলছেন দামি ওষুধ, কেমন? একটা জিনিস জেনে রাখেন, জীবনের দাম কিন্তু এই ওষুধের থেকে বেশি, কেমন? জি স্যার। হেলথ ইকোনমিক্স, কেমন? আমাদের অনেক ডক্টর আছেন যারা বেসিক্যালি হেলথ ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন, এমপিএইচ করছেন। কেন? হেলথ ইকোনমিক্স অনেক বড় একটা সাবজেক্ট, কেমন? আপনি চিন্তা করেন যে আমি যেটা হচ্ছে যে আমি যমুনা ব্রিজ, কি বলে, পদ্মা ব্রিজ বানাবো, এত টাকা খরচ করে কি লাভ, কেমন? আপনি যদি 100 বছরে চিন্তা করেন যে 100 বছর যদি এই খরচটা করেন, 100 বছর পর বাংলাদেশে যে লাভ হবে, যে রিটার্ন হবে, কেমন? সেটা এই যমুনা ব্রিজের তৈরি করার খরচ থেকে কিন্তু অনেক অনেক বেশি বেনিফিট হবে, কেমন? এরকম করেন যে ওকে, আপনি যদি 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 20 ইয়ার্স এর হিসাব করেন, তাহলে আপনি দেখেন যে ওজন কমাতে পারলে, ঠিক আছে, আমি একটা চার্ট কার্ভ দিয়েছি, ওজন কমাতে পারলে কস্ট কিভাবে কমে আসে, আপনার লাইফস্টাইল, লিভিং, আপনার হেলথ রিলেটেড কস্ট কিভাবে কমে আসে। আপনি যদি ভিডিওটা পেছনে নিয়ে দেখেন, ওই স্লাইডটা দেখতে পারবেন যে ওজন কমানোর সাথে সাথে, বিএমআই কমানোর সাথে সাথে খরচ কিন্তু এভাবে কমে যায়, কেমন? আপনি যদি একটা দামি মেডিসিন ইউজ করে যদি ওজন কমাতে পারেন, কেমন? সো বেশিরভাগ পেশেন্ট কিন্তু পেরে যাচ্ছে শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। সবাইকে আমাদের ওষুধ দিতে হয় না, হয়তো কাউকে, যেমন এই দেখলেন স্পেশাল কেস, কেমন? যারা অনেক চেষ্টা করে পারছে না, তাদেরকে কিন্তু আমরা শুরুতে আসলেই কিন্তু আমরা কাউকে ওজন কমানোর ওষুধ দিয়ে দিই না, কেমন? লাইফস্টাইল মডিফিকেশন, বিহেভিয়ারাল থেরাপি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কেমন? আপনি যখন 30 বিএমআই ট্রাই করবেন, ডায়েট এক্সারসাইজ হচ্ছে না, কেমন? পাশাপাশি তার কোমরবিডিটি আছে, কেমন? এটাই কিন্তু ইন্ডিকেশন। কোমরবিডিটি প্লাস মোর দেন 30 বিএমআই আপনি কিন্তু প্রেসক্রাইব করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল রিকমেন্ডেশন, কেমন? সো জি আপনারা স্যার। লং টার্ম থ্যাংক চিন্তা করবেন যে ঠিক আছে, যে আমার এখন এই ওষুধটা কিনে টাকা খরচ হচ্ছে, তো আপনি যদি 10 বছর এক্সট্রা যদি বাঁচেন, কেমন? আপনারা দেখতে পাচ্ছেন না যে বিএমআই বেড়ে যাওয়ার সাথে সাথে যে লংজিভিটি কমছে মানুষের, কেমন? জাস্ট প্ল্যান লং টার্ম, কেমন? 15 দিনে আপনি কেটো ডায়েট করে 15 কেজি ওজন কমায় ফেললেন, এটাতে কিন্তু আপনি বেনিফিটেড হবেন না, কেমন? কারণ লং টার্ম প্ল্যানিং করে, জীবনটা তো 15 দিনের না, তাই না? জীবনটা তো আপনি, এখন তো বাংলাদেশের গড় আয়ু 70 বছর, 71 বছর, তাই না? তো এটা একটু লম্বা সময়ের প্ল্যানিং করতে হবে আমি মনে করি, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ পেশেন্টদের স্যার। বিষয়ে কথা বলতে স্যার হবে। আজকের টপিকের সাথে একটু ইয়া ছিল। একজন একটা প্রশ্ন করছে মানে মানে এটা আসলে তেল সংক্রান্ত বা এই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের কথা আসে কিটো ডায়েট বলতে গেলে। তো এই সংক্রান্ত একটা আলোচনা বলছিল, সেটা হচ্ছে কোকোনাট অয়েল সেফ কিনা? আরেকজন প্রশ্ন করছে স্যার জেনিকেলটা খাওয়া যাবে কিনা, সেফ কিনা? আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে অরলিস্টেট হচ্ছে একটা ওষুধ, আর একটা হচ্ছে লিরাগ্লুটাইড। এই দুইটা আসলে এফডিএ অ্যাপ্রুভড অ্যান্টি ওবেসিটি মেডিকেশন, যেটা বাংলাদেশে পাওয়া যায়। উনি যেটা বলছেন এটা একটা অরলিস্টেটের একটা জেনারিক নেম, আসলে এটা খাওয়া যাবে। এটাও অ্যান্টি ওবেসিটি মেডিকেশন, অ্যান্টি মানে এফডিএ অ্যাপ্রুভড ড্রাগ এটা, কেমন? খাওয়া যাবে অবশ্যই। এবং অলিভ অয়েল ইজ এ গুড সোর্স অফ অয়েল, এটা ভালো আমি বলবো। কিন্তু যদি আপনি আহ, যদি আপনি 70% এইসব খেয়ে যদি আপনি 70% করে ফেলেন আপনার ফ্যাটের পরিমাণ, কেমন? তাহলে কিন্তু এটা আপনাকে কিল করবে ডেফিনেটলি, কেমন? আপনি অলিভ অয়েল দিয়ে যদি রান্না করে খান তাহলে কিন্তু ভালো, কেমন? এটা মেডিটেরিয়ান ডায়েটের পার্ট একটা। কিন্তু আপনি যদি তেলের মধ্যে ডুবে যান 70%, তাহলে তো আপনি ডুবেই যাবেন আসলে, ঠিক আছে? জি সুতরাং স্যার, থ্যাংক ইউ সেটা স্যার। আপনি রান্নার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, কিন্তু এটাকে 70% বানানো যাবে না, কেমন? বি উইথ দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল, আপনি ভালো থাকবেন, কেমন? থ্যাংক ইউ স্যার। আরেকটা ইয়া ছিল, সেটা হচ্ছে যে আমাদের ইদানিং যেটা নিয়ে কথা হচ্ছিল যে সয়াবিন অয়েলের বদলে অনেকে মাস্টার্ড অয়েলটা খাওয়ার জন্য বা সরিষার তেলটা খাওয়ার জন্য স্যার পরামর্শ দেয়। আবার আমরা শুনেছি যে ওখানে যে উপাদানটা আছে ইউসেরিক অ্যাসিড, এটার কারণে মানে কমপ্লিকেশন অনেক বেশি ডেভেলপ করে। সেই ক্ষেত্রে মানে আমরা যদি স্যার হ্যাঁ, কম্পারেটিভলি তুলনা করি এটা হচ্ছে যে সয়াবিন আমি বলি, এবং সেটা হচ্ছে জি যে স্যার। সরিষার তেল যেটা আন্তর্জাতিক যে গবেষণাগুলো বলছে যে সরিষার তেল
কিন্তু আমেরিকাতে, ইউকেতে, অস্ট্রেলিয়াতে যারা উন্নত দেশ তারা কিন্তু বলছে দিস ইজ ফর ইউজ অফ অনলি এক্সটার্নাল ইউজ। কেমন? আপনি ময়েশ্চারাইজার হিসাবে কিন্তু ওইখানে সরিষার তেল ইউজ করতে পারবেন, খেতে পারবেন না। কেমন? দিস ইজ নট এ এডিবল ওয়েল। আমরা ঝালমুড়ি বানাই, এটা সেটা খাই, কেমন? কিন্তু সারা পৃথিবীতে কিন্তু সরিষার তেল ওরা খায় না। দিস ইজ নট এন এডিবল ওয়েল। এটা বলে যে এক্সটার্নাল ইউজ অনলি। কেমন? সয়াবিন তেল ভালো, সয়াবিন তেল খেতে পারেন, সানফ্লাওয়ার অয়েল খেতে পারেন, ক্যানোলা খেতে পারেন, রাইস ব্র্যান অয়েল খেতে পারেন, কেমন? এগুলো ভালো। হ্যাঁ, আপনি অলিভ অয়েল খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, স্যার রাইস বিন অয়েলটা যেটা আছে ওইটাই কি, মানে অনেকে বলে যে ওটাই সরিষার তেলের কথা বলা হচ্ছে, এরকম কি কোনো কিছু? না না, ওটা সরিষার তেল না আসলে। আচ্ছা, জি স্যার। আর কোনো কোয়েশ্চেন কি আছে কিনা দেখি। আমাদের এখানে অন্য যারা আছেন আপনারা চাইলে স্যারকে কমেন্ট করতে পারেন, যদিও আমরা অনেক সময় নিয়ে নিয়েছি স্যারের। তারপর আপনারা যদি চান শেষ দিকে 2-1টা কোশ্চেন করে আমরা শেষ করে দেব সেশনটা। আপনাদের কোনো কমেন্ট যদি থাকে, আপনারা অনেকেই অনেক এক্সপার্ট আমি জানি, অনেকদিন থেকে চিকিৎসা করছেন, আপনাদের কোনো যদি স্যার কমেন্টও থাকে, স্যার কেমন? কোকোনাট ইউ আর অয়েল মোস্ট সম্বন্ধে ওয়েলকাম। সবাই জানতে চাচ্ছিল বারবার, কোকোনাট অয়েল সম্বন্ধে এটা কি সেফ কিনা বা এটা ইয়া করা যাবে কিনা? কোকোনাট অয়েলও ভালো, খারাপ না। কোকোনাট অয়েলও ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেটা বললাম যে তেলের মধ্যে ডুবে যাওয়া যাবে না। কেমন? জি স্যার। স্যার যে অনেক সময় আমরা নিয়ে নিয়েছি, স্যার প্রায় আমাদের সাথে 1 ঘন্টা 40 মিনিট ছিলেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকের এই চমৎকার সেশনের জন্য। আমাদের সাথে ফেসবুকে অনেকেই কমেন্ট করছেন, স্যার যদি আপনি দেখেন তাহলে দেখবেন। আর সবাইকেই অসংখ্য ধন্যবাদ। স্যার আরো আমাদের এখানে ক্লাস নিবেন এবং আমরা স্যারের সাথে আলোচনা করে টপিকগুলো আপনাদের ইনশাআল্লাহ জানিয়ে দিব। আর আজকের এই সেশনে উপস্থিত থাকার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমাদের আজকের এই প্রোগ্রামটার পাশাপাশি আমাদের সাথে সহযোগিতায় ছিল স্ট্রাকচার অনলাইন একাডেমি এবং স্ট্রাকচার অনলাইন একাডেমির মডারেটর ডাক্তার রায়হানুল কবির, ডাক্তার আল মামুন এবং ডাক্তার সুলতানা আরিফিন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সব পার্টিসিপেন্টকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার আজকে এই ক্লাসটা এখানেই শেষ করছি। স্যারের অনুমতি নিয়ে আমি ক্লাসটা এন্ড করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই দেখবেন স্লাইডগুলো, একটু রেফারেন্সগুলো আপনাদের কালেকশনে রাখবেন এবং এটা নিয়ে আপনাদের ফ্রেন্ডদের সাথে আলোচনা করবেন, গঠনমূলক আলোচনা করবেন, কেমন? সায়েন্টিফিক ডিসকাশন করবেন, আপনারা ডিবেট করবেন। তাহলে দেখবেন যে বাংলাদেশে যে জি স্যার। এলোমেলো কাজকর্ম চলছে সেটা আমি মনে করি যে এন্ড হবে যদি আপনারা পড়াশোনা করেন, আপনারা যদি রেফারেন্সগুলো দেখেন এবং নিজেদের মধ্যে যদি আলোচনা করেন, তাহলে আমি মনে করি যে আমাদের দেশের পেশেন্টরা, আমাদের দেশের ডক্টররা যারা মিসগাইডেড হচ্ছে বিভিন্ন রকম প্রচারণার কারণে, আনসাইন্টিফিক প্রচারণার কারণে যারা মিসগাইডেড হচ্ছে, তারা আমি মনে করি যে বেনিফিটেড হবে। প্লিজ আপনারা সবাই নিজেদের মধ্যে সায়েন্টিফিক আলোচনা করবেন এবং এটা নিয়ে কথাবার্তা বলবেন এবং আপনাদের পেশেন্টদেরকে আপনারা সায়েন্টিফিক ওয়েতে পরামর্শ দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অডিয়েন্স, অনেক অনেক সময় ধরে আমাদের সাথে থাকার জি জন্য। স্যার, থ্যাংক ইউ স্যার। আপনারা একটু কমেন্টে জানান আমাদের ক্লাসটা কেমন হয়েছে, স্যার একটু দেখুক, আমাদের চ্যাট বক্সে জানান। আর স্যার সবাইকে অসংখ্য ধন্যবাদ, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আশা করি আগামী ক্লাসগুলো আমাদের সাথে মানে টপিক ওয়াইজ শেয়ার করবেন ইনশাআল্লাহ। জি স্যার।